দিয়ে শুনবো আশা করছি। জি, আপনি শুরু করুন একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে পড়ে আপনার। আমার ছোটবেলাটা শুরু হয়েছে আহমদবাগে, এটা বৌদ্ধ মন্দিরের অপোজিটে পড়ছে, কমলাপুরে। আমার জন্ম খুবই ভালো একটা ফ্যামিলিতে। আমার বাবা সরকারি চাকরি করে। আমার বড় এক ভাই, আবার 2 ভাই 2 বোন। যখন মানে আমি বুঝতে শিখছি তখন থেকেই মানে আমি দেখছি যে আমার ফ্যামিলিতে আমার কোনো কিছুর অভাব নাই। আপনি কি সবার বড় ছিলেন? না, আমার বড় ভাইয়া। আমরা যে বাসাটাতে থাকতাম, আর ওই বাসাটা আমি যখন জ্ঞান হয় আমি জানতাম যে ওনারে আমার দাদা দাদু, ওনাদের 3টা মেয়ে। তো তারা কখনো আমাদেরকে বুঝতেই দেয় নাই যে তারা আমার আপন কেউ না। পরে যখন আমি ক্লাস 2-3 উঠলাম তখন আমি জানতে পারলাম যে ওই দাদা দাদু কোনো ছেলে ছিল না। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার বাবা আমার লাভ ম্যারেজ ছিল, যেটা আমার আব্বুর ফ্যামিলি অ্যাকসেপ্ট করে নাই। হ্যাঁ, অ্যাকসেপ্ট করে নাই। আম্মুকে বাড়িতে কখনো উঠতে দেয় নাই। তারপরে আমার আব্বু নিজের ইসেতেই গভর্নমেন্ট জব পায়। তারপরে সেখানেই ওই দাদা সবকিছু শোনার পরে সে বলছে যে তুমি আমার ছেলে, হয়তো আল্লাহ তোমাকে আমার কাছে দিয়ে দিছে, এটা কেউ জানবে না যে তুমি আমার ছেলে না, তুমি আজকে থেকে আমার বাড়িতে আমার ছেলের মতো করে থাকবা। মানে যেখানে আপনারা ছিলাম, কেন এই সুযোগটা তিনি তাকে দিলেন? আপনার বাবাকে সুযোগটা কেন দিয়েছিলেন? মানে আমার বাবা ওনাদের বাসার সামনে ছিল, থাকার পরে দেখছিলাম আমার বাবা খুবই অনেস্ট, খুবই ভালো। আর আপনার বাবা বিবাহিত ছিল? হ্যাঁ, তখন বিবাহিত ছিল। তারপরে সে ওই বাসা থেকে আব্বুকে নিয়ে এসে বলছে যে তুমি আমার এই বাসাতেই থাকবা। হ্যাঁ, বললো যে তুমি এই বাসাতেই থাকবা আর এটা মনে করবে যে তোমার বাসা। আমার জন্ম হওয়ার পরে দেখছি যে TNT ফোন লাইন আমাদের রুমে ছিল, দাদুর রুমে ছিল, তারপর সমস্ত ফার্নিচার আসবাবপত্র সবকিছু আমাদের ওনাদের সবকিছু মিলানো ছিল। তো একটা জিনিস আমাদের ঘরে না থাকতো, দেখা যেত দাদু নিয়ে আসতো। তো এরকম যখন ক্লাস 6-7, তো আমার স্কুল হচ্ছে কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ, ওইখানে মর্নিং শিফটে আমরা পড়তাম। আর আমি ছোটবেলা থেকে একটা জিনিস দেখতাম যে আমার বাবা আমার জন্য খুবই, তার সবচেয়ে প্রিয় বস্তুটাই মনে হতো যে আমি। বাসায় ঢোকার সাথে সাথেই বলতো যে ও কোথায়, আম্মু বলতো আছে রুমে। দেখতাম যে সে দৌড়ে এসে আমার রুমে ঢুকতো। এভাবেই যখন আমি ক্লাস 7-এ উঠলাম তখন আমাদের স্কুল থেকে ডিসেম্বর জানুয়ারির দিকে হবে, স্কুল থেকে পিকনিকে নিবে। তো আমার বাবা এগুলো কখনোই পছন্দ করতো না। পিকনিক বা এই ধরনের মানে কোনো বান্ধবীর বাসা বা কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে ঘোরাঘুরি বা স্কুল টাইমে ফাঁকি দেওয়া, এরকম কোনো কিছু পছন্দ করতো না। সে আম্মুকে বলতো যে তুমি স্কুলে নিয়ে যাবা বা নিয়ে আসবা, ওদের একা ছাড়বা না কখনো। তো আমার 2টা বান্ধবী ছিল ছোটবেলা থেকে, আমরা ওই কদমতলা কিষান তুমি আমি স্কুল থেকেই একসাথে লেখাপড়া করি। তো আমার খুবই ক্লোজ, খুবই আমরা একসাথেই সব সময় মানে খুবই ছিল। তো ওরা সব বলতেছে আমরা তো পিকনিকে যাবো, তুই কি যাবি না? পরে আমি বললাম যে পিকনিক মানে কি, আমি তখন মানে ক্লাস 7-এ পড়ি, বুঝতাম না। তো আমি বললাম পিকনিক বলতেছে স্কুল থেকে সবাই যাবে, ম্যাডাম স্যার সবাই যাবে, ওইখানে খুব ভালো একটা জায়গা সোনারগাঁতে, ইশাখার ভাসভবন। তো আমি আপনাকে যে বললাম যাবো, আমাদের স্কুল থেকে পিকনিক নিচ্ছে, আমি কি যাবো? আব্বু বলতেছে না, কখনোই না, তোমার যেখানে যাইতে মন চায় আমি নিয়ে যাবো, বাট স্কুল থেকে না, এটা আমি নিবো। আমার যখন অফ ডে থাকবে সেদিন আমি তোমাকে নিয়ে যাবো, যাওয়া যাবে না। আমি ভীষণ জেদ করলাম। তো দেখলো যে আমি খুব মন খারাপ করে আমার রুমে এসে বসে আসছি। বসে থাকার পরে বলতেছে দেখো আমি চাই না যে আমি তোমার প্রতি কোনো করি, কিন্তু তারপর তুমি কিন্তু জেদ করো না, আমি যেতে দিব না। তোমার যে বড় ভাই আছে সেও কিন্তু আজ পর্যন্ত আমার কাছে এরকম বায়না করে নাই, তাকে আমি কখনোই বের হইতে দেই না। তার ফ্রেন্ড সার্কেলদের আমি সে বাসায় নিয়ে আসে, বাট তাকে কখনো বাসার বাইরে যে আড্ডা দিতে দেই না। তো তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি বড় হইতেছো, এখন থেকে এই জিনিসগুলো বুঝতে হবে। তো আমি মানে মন খারাপ করে বসে আসছি, রাতে খাবার খাবো, আম্মু বারবার বলতেছে খাবার খাও, আমি বলছি না আমি খাবো না, ভালো লাগতেছে না। তো আব্বু বুঝতে পারলো যে আমার মনটা খুবই খারাপ। পরে সে এক প্রকার রাজি হইলো। পরদিন যাই স্কুলে যাই, 2 বোনের জন্যই টাকা জমা দিয়ে আসলো পিকনিকের জন্য। বরাবরই আমি ক্লাস 8-এ উঠলাম, ক্লাস 7-এ খুব ভালো রেজাল্ট করলাম। করার পরে ক্লাস 8-এ উঠছি, উঠার পরে তো আমার মনে আছে তখন আমার যে স্কুল ব্যাগটা ছিল সেই স্কুল ব্যাগটা চাইতে আমার বান্ধবীরা সবাই অন্যরকম একটা ব্যাগ নিল। তখন জিন্সের ব্যাগগুলা খুব বেশি চলতো স্কুলে, তো সেই ব্যাগটা দরকার। যে আমি স্কুলে গেলাম, যাওয়ার পর দেখলাম যে আমার সব কটা বান্ধবী ওই ব্যাগগুলাই নিছে। তো বলতেছে তুই কি নিবি? তো আমি বললাম যে হ্যাঁ আমি নিব। তারপরে সেই ব্যাগটা আমি বাসায় আসলাম, আসার পর আমি ওয়েট করতেছি যে আব্বু কখন বাসায় আসবে। আব্বু আসলো, বাসায় আসলো, আসার পরে আমি বলতেছি আব্বু আমার তো একটা ব্যাগ লাগবে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, ব্যাগটা আমি 2-1 দিন পরে স্যালারি পাওয়ার পরে এনে দিচ্ছি। আমি বললাম যে স্যালারি পাওয়া সেটা তো অনেক দিন হয়ে যাবে, আমার কালকে থেকেই চাই, আমি কালকে যেন ব্যাগটা নিয়ে যেতে পারি। তো এই কথাটা আবার দাদু শুনছিল, শোনার পরে এসে বলতেছে যে কি হয়েছে, কি সমস্যা? তাব্বু বলতেছে ও আসলে বড় হচ্ছে আর এক এক দিন এক এক বায়না করতেছে, আমি কিন্তু ওর লিমিট ক্রস করতেছে, আমার যখন মাথাটা গরম হবে আমি কিন্তু ওরে মারবো। ওরা বলছে কখনোই মারবা না, কোন একটা সময় ওদের গায়ে হাত তুলবা না।
ওদের গায়ে হাত দাও মানে আমার গায়ে হাত দিবা, কখন এটা আপনার দাদু বলতেছে? হ্যাঁ, দাদু বলতেছে। আচ্ছা। পরে দাদু কি করলো, আমি দেখলাম যে আমি হয়তো তখন ঘুমাই গেছি, তখন দাদু আব্বুকে টাকা দিচ্ছে, বলতেছে এটা দিয়ে ব্যাগ নিয়ে আসো, যাও 2টা ব্যাগই নিয়ে আসবা ওদের 2জনের জন্য। আচ্ছা আচ্ছা। পরে সেই দাদু টাকা দিল, পরে আমি ঘুমাইছিলাম, সকালে উঠে দেখি যে আমার টেবিলের সামনে ব্যাগটা সুন্দর করে রাখা। পরে আমি তো উঠে মানে অবাক, আমি খুবই খুশি হয়ে যে আম্মুকে যায় জড়াই ধরে বলতেছে, আম্মু ব্যাগটা কে নিয়ে আসছে? পরে বলতেছে ব্যাগটা মনে হয় কোনো জাদুকর দিয়ে গেছে, তুমি রাতে তো ঘুমানোর আগে খুবই মন খারাপ করে ঘুমাইছো, হয়তো বা কোনো জাদুকর দিয়ে গেছে। আমি পুরো 4টা-5টা রুম খুঁজতেছি, আব্বুকে খুঁজতেছি যে এটা আর কেউ নয়, এটা আমার বাবাই নিয়ে আসছে। তা আমি আবার ভাইয়া কাছে গেলাম, ভাইয়া বললাম, ভাইয়া তুমি কি ব্যাগ নিয়ে আসছো? পরে বলতেছে আমি নিজেই পকেট খরচ চালাইতে পারি না, আব্বু আমাকে 10 টাকা দেয় না, আর তোমাদের ব্যাগ নিয়ে আসবো, এটা তো সম্ভবই না, পসিবলই না। আমি পুরো অবাক হয়ে গেছি। পরে আমি দৌড়ে গেলাম যে এটা আর কেউ না, এটা দাদু আর দাদারই কাজ। পরে আমি দাদু ভাইয়ের কাছে গেলাম, তো দাদু ভাইয়ের যাই বললাম যে দাদু তুমি টাকা দিছিলা ব্যাগ কেনার জন্য। পরে সে হাইসা আমারে মানে জড়াই ধরে বলতেছে, আমার কপালে একটা চুমু দিয়ে বলতেছে, তুমি চাইছো সেটা কি হবে না? আমার ছেলে তো বুঝে না, তুমি বড় হইতেছো, আস্তে আস্তে তো তোমার এখন চাহিদা বাড়তেছে, ওটা আমার ছেলে বুঝবে না, ও আসলে একটু অন্যরকম, তো ও চাই ও যেরকম অনেস্ট ভাবে চলে ওর ছেলে মেয়েরাও ওইভাবে চলুক, বাট যুগের তুলনায় এভাবে চলা যায় না, ওইটা বুঝে না, ওরা বুঝাইতে পারি না। ক্লাস 8 এরকম দিনগুলো যাচ্ছে, তো হঠাৎ একদিন আমার বান্ধবীরা বললো যে আমরা সবাই গলার চেন পরবো। আচ্ছা। মানে গোল্ডের চেন পরবে, তখন 8 পড়ি, তখন বলছে সবাই আমরা গোল্ডের চেন পরবো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, গোল্ডের চেন পরবো। তো আম্মুর বাসায় এসে বললাম যে আম্মু তোমার কি কি আছে বের করো তো। পরে আম্মু হাসতেছে, বলে যে কি লাগবে তোমার, তুমি এত ছোট, তোমার কি গোল্ড লাগবে? আমি বলছি আমার গলার চেন লাগবে। পরে বলছে গলার চেন লাগবে, এইটুকুন মেয়ে তুমি গলার চেন পরে স্কুলে যাবা, ছিনতাইকারী তোমার সহ নিয়ে যাবে গিয়া, চেন তো নিবে তোমাকে নিয়ে যাবে। পরে আমি বললাম যে এত কথা বললো না, তুমি আমাকে চেন বের করে দাও। পরে বলতেছে যে চেন দিব, তোমার আব্বু আমাকে পিটাবে, যে তুমি চেন দাও না তো আমার মেয়েদের মারার ব্যবস্থা করছো। তো আম্মু আবার মানে আমি জানতাম যতটুকু যে আম্মু হচ্ছে 4 ভাইয়ের 1 বোন, খুবই আদরের ছিল। আর আমার একটা আব্বু চাচাতো ভাই ছিল, সে বাইরে থাকতো, উনি আবার খুব ভালোই ছিল। আম্মু তাকে টাকা দিত, সে যখন আসতো ওই বাইরের গোল্ড গুলা সে এনে দিত আমাদের 2 বোনের জন্য। আম্মু মানে তখন থেকে আমাদের 2 বোনের জন্য মানে গোল্ড জমানো শুরু করছিল। তো গোল্ডের আম্মুকে বললাম, বলার পরে দেখি যে আব্বু খুবই রাগ হয়ে যায়, তারপর বলতেছে থাক, মেয়ে যেহেতু বলতেছে আমি চেনটা বের করেই দিই। পরে চেনটা দিল, দেওয়ার পরে মানে আম্মু কখনোই, সে চাইতো আমাদেরকে হ্যাপি রাখার জন্য, ভালো থাকার জন্য, বাট আব্বু খুবই রাগী ছিল, তো খুবই অন্যরকম ছিল, সে চাইতো না। পরে আম্মু 2 বোনকেই 2টা চেন দিল, বলো যে এটা পরে যাও, কোনো সমস্যা নেই। তো এরকম ক্লাস 8 একটা ঘটনা আমাদের স্কুলের, ক্লাস 4 হবে, একটা মেয়েকে, আমাদের তখন একটা নতুন টিচার আসছে, তার নাম ছিল আকন্দ স্যার। সে খুবই রাগী ছিল আর সে বেত চালাইতো, কিন্তু আমাদের স্কুলে বেত অ্যালাউ ছিল না। আচ্ছা। তো ক্লাস 4 একটা বাচ্চা মেয়েকে আমরা তখন ক্লাস 8 পড়ি, দেখি যে হাউমাউ করে কাঁদতেছে। আমরা ক্লাসের পাশে যা দাঁড়ায় দেখি যে সে ইচ্ছা মতো বেত দিয়ে মারতেছে বাচ্চাটাকে, মারতেছে। তো আমার বান্ধবী ছিল যারা, লাভলি ছিল, পপি, পাখি, এরা ছিল, ওরা সবাই বলতেছে এটা তো খুবই খারাপ করতেছে। আমরা দৌড়ে যাই, আমাদের হেডমাস্টার যে ছিল তাকে যাই বললাম যে স্যার দেখে যান আকন্দ স্যার একটা মেয়েকে কিভাবে বেত চালাচ্ছে, এখানে তো বেত অ্যালাউ না, সে গাছের ডাল কেটে এনে তারপর ওইটা দিয়ে মারতেছে। পরে সে আসলো, আসার পরে স্যারকে পানিশমেন্ট দিল, বললো যে এটা আর কখনোই করবেন না, খুবই অপমান করলো, বললো যে আমার স্কুলের রেপুটেশন খারাপ করবেন, আপনি এইভাবে বেত চালাচ্ছেন, এটা কি? পরে তো কালকে গার্ডিয়ান চলে আসবে, এসে কমপ্লেন করবে, এরকম আমার স্কুলের দুর্নাম হবে, আপনি আর এটা করবেন না। তো স্যার সেদিন আমাদের দিকে খুব মানে কড়া মেজাজে তাকাইলো। তাকানোর পরে মানে সে মন থেকে হয়তো কোনো কিছু একটা প্রতিজ্ঞা করছিল। তো তাকানোর পরে আমরা বলতেছিলাম যে আল্লাহ যাই করুক, আমরা ক্লাস 9 উঠলে উনি যেন আমাদের মানে কোনো টিচার না হয়। তো উনি বলতেছে যে আমার বান্ধবী বলতেছে না, হবে না, আমরা আশা করি উনি হবে না। তো এরকম বলার পরে আমরা ক্লাস 8 খুব ভালো রেজাল্ট করলাম, করার পরে ক্লাস 9 উঠলাম। উঠার পরে আমার আসলে সাবজেক্ট গুলা নিয়ে অনেক টেনশন ছিল। আমার বান্ধবীরা সবাই, আমরা একবার কেউ আর্টসে যাচ্ছি, সায়েন্স নিচ্ছি, বাট ওইখানেও আমাদের বোঝার সমস্যা হয়, সায়েন্স অনেক থাকে। তারপরে কমার্সে গেলাম, ওইখানেও প্রবলেম, তারপরে আমরা আর্টস নিলাম। আর্টস নেওয়ার পরে আমাদের ওই টিচার উনি হলো, এই আকন্দ স্যারই হইলো, যেটাই ভয় ছিল সেটাই। উনি ফার্স্ট দিনই উনি ক্লাসে এসে বলতেছে যে আমার ক্লাস, ওনার ক্লাসটা ছিল টিফিন আওয়ারের পরে, উনি বলতেছে যে আমার ক্লাসে কেউ লেট করবা না, টিফিন আওয়ারের পরে 1 সেকেন্ড যে লেট করবা তার কিন্তু খবর আছে। আমি যেটা করবো এটা আমি স্কুলের পারমিশনও নিব না, আমি চাকরির জন্য ভয় পাই না। উনি চলে গেল ক্লাস, উনি ফার্স্ট দিন ওগুলো বলে চলে গেল। চলে যাওয়ার পরে পরদিন আমরা টিফিনের জন্য সবাই বের হইলাম, টিফিনের ঘন্টা পড়লো, ঘন্টা পড়ার পরে আমরা টিফিন
জন্য এই যে স্কুলের যেই থাকে দপ্তরি থাকে ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাদের জন্য টিফিন নিয়ে আসেন। তো সে গেল, যাওয়ার পরে সে জানি না কি জন্য দেরি করতেছিল। তা আমরা টিফিন খাওয়ার জন্য আমাদের পাশে একটা পুকুর ছিল বৌদ্ধ মন্দিরের ভিতরে, আমাদের স্কুলের ভিতর দিয়ে যাওয়া যেত। আচ্ছা, ওইখানে ওই পুকুর পাড়ে যে আমরা টিফিন করতাম, আর ওই যে পুকুরের ভিতরে অনেক রকমের মাছ ছিল, সেই মাছগুলো দেখতাম, আমার খুব ভালো লাগতো। আচ্ছা, সেটা আমাদের ক্লাস ওই যে বললাম না ক্লাস 6 থেকেই মানে 5 থেকেই ওই অভ্যাসটা ছিল। ওইখানে আমরা বসে টিফিন করে তারপরে চলে আসতাম। আচ্ছা, তো ওইখানে গেলাম, যাওয়ার পর খায়া আসার আমরা জানতাম যে লেট হবে না, সে লেট ধরতে পারবে না। তারপর আস্তে আস্তে 2 সেকেন্ড না 1 সেকেন্ড যেন হয়েছে, 11টা কত যেন হয়েছে। ওই টাইমেই সে ক্লাসে আসছে, আমরা আইসে বললাম স্যার আমরা আসবো। সে বলতেছে যে দাঁড়াও ওইখানে। দাঁড়ানো বলার পরে সে 10 মিনিট দাঁড়া করে রাখছে, ক্লাসরুমের পাশে দাঁড়া করে রাখছে, বাইরে দাঁড়া করে রাখছে। দাঁড়া করার পরে বলতেছে ঢুকো। ঢুকার পরে বলতেছে যে বেঞ্চের উপরে দাঁড়াও। আমাদের 5 জনকেই দাঁড়া করাইছে। দাঁড়া করানোর পরে সে আমাদের ক্লাস ক্যাপ্টেন যে ছিল ওরে বলতেছে যে যাও গাছের ঢাল 5টা ঢাল কেটে নিয়ে আসো। পরে সেই গাছের ডাল নিয়ে আসলো, 5টা ডাল নিয়ে আসে ইচ্ছা মতো আমাকে, আমার বান্ধবী, আমাদের 5 জনকেই, মানে উনার যতটুকু শক্তি ছিল শরীরে সেইটুকু দিয়ে সে মারলো। কোন ক্লাসে যখন আপনারা? তখন ক্লাস 9 রাইট। মারার পরে আমি মনে হচ্ছে যে আমি সেন্সলেস হয়ে যাব এমন অবস্থা। তো ওই মুহূর্তে আমার বান্ধবীরা সবাই বলতেছে যে এটার নিব। তো আমি আর কোনো কিছু না বলেই আমি তখন করলাম কি, ব্যাগটা নিয়ে ওনার সামনেই ব্যাগটা নিয়ে আমি বাসায় চলে আসছি। বাসায় আসার পরে আমি আমার দাদুর রুমের ভিতরে যাই, মানে চুপচাপ মন খারাপ করে ভিতরে কান্না করতেছি আর ভাবতেছি এটা কি করলো। স্কুল লাইফে কখনো আমি মানে আমার প্লে থেকে নার্সারি থেকে কখনো আমি বেতের আঘাত পাইনি, আর সে আজকে এইভাবে অপমান করলো পুরো একটা হোল ক্লাসের ভিতরে আমাদের 5টা বান্ধবীকে এইভাবে। মানে এটা আমার খুবই কষ্ট লাগছিল, খুবই খারাপ লাগছিল। পরে আমি কান্না করতেছি, কান্না করার পরে তখন দাদু জিজ্ঞেস করতেছে কি হয়েছে, কি লাগবে তোমার। পরে আমি বললাম যে না আমার কিছু লাগবে না। আমার পিঠে হাত দিছে, আমি ড্রেস পরেই শুয়ে আছি। পিঠে হাত দেওয়ার পরে দাদু আমি বলছি উফ ধরো না। পরে বলছে কেন, কি হয়েছে, স্কুলে কি মারছে, তুমি তো কখনো মার খাও না, কি প্রবলেম। পরে আমি বলছি কিচ্ছু হয়নি। এই মাঝে আমি বলতেছি আচ্ছা ছাড়ো আমি ওয়াশরুমে যাবো। পরে আম্মুরে যায়, দাদু বলতেছে যে ওর নিশ্চয়ই কিছু হয়েছে, বউ তুমি যাও তো ওর ওয়াশরুমে যাও। পরে আম্মু এসে বলতেছে যে কি সমস্যা, কি হয়েছে। পরে আমি আম্মুকে জড়ায় ধরে কেঁদে বলছি যে আম্মু দেখো এরকম এরকম স্যার আমাকে এইভাবে মারছে। পরে আম্মু যখন বিষয়টা দেখলো, দেখার পরে আম্মু নিজে হাউমা করে কান্না করে উঠছে। পরে দাদু দাদা সবাই এটা জানছে, জানার পর আব্বু সব পুরা সবাই গেছে স্কুলে। স্কুলে যাওয়ার পরে স্যারকে যখন বলছে, স্যার তো সাথে সাথেই বলছে যে ওই টিচারের চাকরি থাকবে না। বাট আমার বলতেছে আচ্ছা যা হয়েছে এটার জন্য আমরা সবাই সরি, এটা আমরা দেখছি, স্যার অ্যাকশন তো নিলাম। পরে আমি আর স্কুলেই পড়বো না, আমি আর এখানেই থাকবো না। আচ্ছা, আমি বললাম যে আমার আর এখানে পরিবেশ ভালো লাগতেছে না, সে আমাকে যেভাবে অপমান করছে, যেভাবে মারছে, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। আমরা 5টা বান্ধবী এই ডিসিশনটা নিলাম যে আমরা আর স্কুলেই থাকবো না। তখন মাত্র ক্লাস 9 আমরা। পরে স্যার বলতেছে দেখো তোমরা ভাবার চেষ্টা করো, যা হয়েছে হয়েছে, ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। পরে আমি বললাম যে না আমি থাকবো না। পরে আমি বাসায় এসে আম্মুকে বললাম যে আমি আর এখানে থাকবো না। আর ওই টাইমে প্রায় রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছিল, তখন আর কোনো স্কুলে অ্যাডমিশন নেওয়া সম্ভব ছিল না। তখন আমি আম্মুর বললাম যে এখানে না হয় তাহলে তুমি আমাকে এক কাজ করো, নানুর বাড়িতে দিয়ে আসো। নানুর বাড়িতে? হ্যাঁ, নানুর বাড়িটা হচ্ছে জামালপুরে। আমি বললাম যে ওইখানে আমাকে দাও, ওইখানে যেভাবে হোক, মামারা তো এখানে ভালোই, ওনারা যে কোনো একটা স্কুলে অ্যাডমিশন নিয়ে দিবে, আমি আর এখানে থাকবো না, ঢাকা আমার ভালো লাগতেছে না। পরে আম্মু বলছে দেখো যাই কিছু করো চিন্তা ভাবনা করে করো। আমি বললাম যে না তুমি আমি যেটা বলছি সেটাই হবে। পরে আব্বু বলছে আমি তো থাকতে পারবো না। আমি বলছি আমার এখানে ভালো লাগতেছে না, আমি আর এখানে থাকবোই না। পরে একটা জেদ, আমার আসলে জেদ ছিল খুবই। আমি জানতাম যে আব্বুর একটাই দুর্বল জায়গা ছিল, সে আমার অভিমান করা, মন খারাপ করা, এটা সে কখনোই সহ্য করতে পারতো না। সুতরাং বাবার একটা সফট কর্নার আছে আপনার প্রতি, আপনি এটাকে যেভাবেই হোক কাজে লাগাবো। তো আমি মন খারাপ করে খাওয়া দাওয়া অফ করে দিয়ে বসে আসি। পরে আমার যে ফুপিরা ছিল, পরে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। পরে ফুপিরা আসলো, ফুপিরা এসে তারাও বোঝানোর চেষ্টা করলো। আমার যে ফুপিটা ক্যান্টনমেন্টে ছিল, তারপর নাজির বাজার ছিল, ওনারা এসে বলতেছে আচ্ছা ও যেটা বলতেছে আচ্ছা ঠিক আছে, কারণ ওর তো এখন একটা সময়, কারণ সামনে এসএসসি পরীক্ষা, ও যদি আপসেট থাকে, মন খারাপ থাকে, তাহলে রেজাল্ট খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক 2টা বছর তো আব্বুকে বুঝাইলো যে এক কাজ করেন দাদা, ওনারা আবার আব্বুকে দাদা করে রাখতো, বলতো যে দাদা এক কাজ করেন, ও
ও যেটা বলতেছে ঠিক আছে, ওর ইচ্ছাটাই পূরণ করেন। পরে ফুপি এসে আব্বুকে বললো যে দাদা ভাই আপনি আর না করেন না, যেহেতু ও বড় হয়েছে বলতেছে এখানে ভালো লাগতেছে না, তাহলে ও যাক। পরে আমরা 5টা বান্ধবী ওই স্কুল ছেড়ে দিয়ে ওরা যার যার মতো অন্য জায়গায় গেল, আমি আর ঢাকাতে থাকলাম না। আব্বু আমাকে নিয়ে গেল জামালপুরে মামা বাড়িতে, নিয়ে যে ওইখানে খুবই ভালো, আমার নানুর বাড়ির সামনে একটা স্কুল আছে, ওই যে খুব নাম করা স্কুল, ওই স্কুলে অ্যাডমিশন দিল। অ্যাডমিশন দেওয়ার পরে আমি এখানে জামালপুরে আপনার এই প্রথম যাওয়া? হ্যাঁ, জামালপুরে যাওয়া না, তার আগে গেছি, ছোটবেলায় গেছি আম্মুর সাথে ঘুরতে। হ্যাঁ, ঘুরতে গেছি। তো এইভাবে গেলাম, যাওয়ার পরে মানে আব্বু বললো যে তোমার একটু কষ্ট হবে, তুমি যেভাবে যে ফ্যামিলিতে যা যা ওই এখানে পাইছো ওইখানে কিন্তু এগুলো পাবা না, ওটা হচ্ছে গ্রাম। আর ওইখানে পরিবেশ আর এখানে পরিবেশ অনেকটাই তফাৎ। ওইখানে তোমার টিউবওয়েল করতে হবে, এখানে যেমন তুমি সোফায় আরাম করছো, ফ্রিজের পানি। হ্যাঁ, গ্রামের একটা পরিবেশ। বলতেছে যে এরকম কোনো কিছু পাবা না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি তারপর অ্যাডজাস্ট করবো। তো নানু আমাকে ভীষণ আদর করতো, পরে বললো যে আচ্ছা ঠিক আছে। বাট আব্বু আমাকে ভর্তি করে দিয়ে সবকিছু দিয়ে আইসা সে কি করলো, আমার জন্য আলাদা সব ফার্নিচার নানুর বাড়িতে করে দিল। যৌথ এইভাবে থাকছে, সে একটা খাট, তারপর আমার পড়ার টেবিল, এরপরে সিলিং ফ্যান ছিল, তারপর সে টেবিল ফ্যান দিয়ে আসলো যাতে আমি পড়ার টেবিলে বসে টেবিল ফ্যানের বাতাসটা আমার গায়ে লাগে। এরপরে আমার যা যা মানে যাবতীয় যা লাগে সমস্ত কিছু সে করে দিয়ে আসলো। আর তখন মোবাইল ফোনটা এত অ্যাভেলেবেল ছিল না। তখন গ্রামে আমি আমার যতটুকু জানা আছে যে ওই যে ব্যাংক থেকে একটা করে ফোন দিত, একটা করে সদস্য হইতো, তাদেরকে একটা ফোন দিত। আমার মামা বাড়িতেও ছিল না। তো আমার নানু বাড়ির বাজারে শুধু একটা ফোন দোকান ছিল, পল্লী ফোন ছিল ওইখানে। তো ওই দোকানে সে বলে আসলো যে আমার মেয়েটা আমি যখন ফোন দিব আপনি একটু ডেকে দিবেন, আর আমি হয়তো ওইখান থেকে ফোন দিব, আপনার এখানে বিল উঠবে না, তারপর ইনকামিং বিল যেটা আসে আমি ওইটা দিয়ে দিব, বিল দিয়ে দিব। এটা বলার পর আব্বু আমাকে ধরে ভীষণ কান্না করতেছিল, আম্মু কান্না করতেছিল, আমার ছোট বোনটাও আমাকে ধরে খুব কান্না করতেছিল, বলতেছিল আমি কিভাবে থাকবো। আমার ছোট বোনটা বলতেছিল, আমার ছোট বোনটা ছোটবেলা থেকেই মানে আমার জন্য ভীষণ পাগল ছিল। ওরা সবাই চলে আসার পরে নতুন জায়গা, নতুন সবকিছু, আমার খুব একটু কষ্ট হলো, তারপরে মানায় নিচ্ছিলাম, যেহেতু আমি জেদ করে এখানে গেছি। তো প্রতিদিনই আব্বু ফোন দিত, বিকাল 5টা থেকে 6টা 7টা পর্যন্ত আব্বু আমার সাথে কথা বলতো। কথা বলার পরে হয়তো 4 দিন 5 দিন পরে হঠাৎ করে দেখি যে আব্বু চলে গেছে। আব্বু যে আমার জন্য দেখতাম যে অনেক অনেক খাবার দাবার আম্মু রান্না করে, আমার যা যা পছন্দ ছিল এগুলা, কাপড় চোপড় সবকিছু আব্বু নিয়ে দিয়ে আসতো। আমি বলতাম তুমি এত ঘন ঘন আইসো না, তোমার চাকরি রেখে এত ঘন ঘন আসার দরকার নেই। এরই মাঝে আমার নানু বাড়িতে আমার আম্মুর মামাতো ভাইয়ের এক ছেলে, মানে উনি একদিন হঠাৎ করেই নানু বাড়িতে, আমি বসে থাকার পরে সে যেন কার মাধ্যমে খবর পাইছে যে সে নাকি জানতো যে তার 2টা ফুফাতো বোন ঢাকাতে থাকে, আর তারা যদি কখনো আসে, সে নাকি নানু বাড়িতে বলছিল যে ওরা যদি কখনো কেউ আসে তাহলে আমাকে একটু খবর দিবেন, আমি একটু দেখবো। আচ্ছা। তো একদিন দুপুরবেলা আমার মনে আছে আমি স্কুল থেকে এসে মাত্র বসে আছি, আমি আমার কয়েকটা কাজিন, বসার পরে ওই ছেলেটা আসছে, আসলে আমি চিনি না, সে আইসা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে নানুকে যাই বলতেছে দাদু কেমন আসতো, হ্যান এরকম বলতেছে। পরে আমি আমার কাজিনকে জিজ্ঞেস করলাম কি এই ছেলেটা এখানে কেন আসলো। পরে বলতেছে উনি আমাদের ভাইয়া হয়, আমার আম্মুর হচ্ছে মামাতো ভাই, আর আমার মামাদের হচ্ছে চাচাতো ভাই, এইরকমই বললো। বলার পর আমি আর অত গুরুত্ব দিলাম না। পরে সে ওইখানে আমার সাথে আর কথা বলে নাই, ওই দিন সে আর কথা বলে নাই, কথা না বলে চলে গেছে। পরে আমি শুধু আমার কাজিনদের বললাম কি খ্যাত মার্কা ছেলে, কি এরকম হোয়াইট কালার জিন্স প্যান্ট কেউ পরে, তারপর দেখ না ফুল হাতা শার্ট পরে ঘুরতেছে। পরে এটা বলে হাসাহাসি করলাম আমি মানে খুবই হাসাহাসি করলাম। পরে বলতেছে তুমি তো শহরের ছেলেদের দেখছো, গ্রামের ছেলেরা এরকমই হয়। আমার কাজিনরা বলতেছে, তো এটা নিয়ে হাসাহাসি করার পর ও চলে গেছে। ওই দিন আর ওর সাথে আমার কোনো কথা হয় নাই। তো স্কুলে আমার সবচেয়ে বেশি মজা লাগতো, আমি যে স্কুলে ছিলাম সেই স্কুলের টিচাররা মানে আমাকে নিয়ে খুব মাইতে থাকতো সবসময়, বলতো যে ঢাকা থেকে আসছে একটা স্টুডেন্ট, আর তারা আসলেই মানে আমাকে সবসময় বইটা দিয়ে বলতো কি তুমি রিডিং পড়ো, মানে আঞ্চলিকতা, ওইখানে যারা পড়তো সবাই তো আঞ্চলিক ভাষায় বলতো। আর আমার মানে ইংরেজি রিডিং পড়াটা খুব ভালো ছিল, স্যাররা খুব এনজয় করতো। আর আমি যে সাবজেক্টটা নিয়েছিলাম আর্টস, সেই স্যাররাও এসে মানে সবসময় বলতো তুমি বলো, এই ঢাকার মেয়েটা তুমি বলো, না আমার নামটাও বলতো না, বলতো ঢাকার মেয়ে তুমি বলো। আচ্ছা। তো এরকম হওয়ার পরে ওই ছেলেটা আবার 4-5 দিন পর আবার আসছে। আচ্ছা। আসার পরে নানুর সাথে বলতেছে, নানুর রুমে ঢুকছে, আমিও নানুর রুমটাতেই থাকি, ওই রুমটাই মানে 2টা পার্ট, এক পার্টে নানু থাকে, এক পার্টে আমি থাকি। তো নানুর রুমে ঢুকার পর আমার টেবিলটাতে বসছে, আমার টেবিলটাতে বসে আমার বইগুলা ঘাটাঘাটি করতেছে। তো আমি স্কুল থেকে আইসা দেখে আমার মেজাজ গরম হয়ে গেছে। আমি আমার বাসাতেও আমার মানে জিনিসপত্র কাউকে ধরতে দিতাম না, বসে আমার বইগুলা ঘাটাঘাটি করতেছে, আমার খাতা খুঁতা দেখতেছে। পরে আমি এসে বললাম যে
আপনি যেগুলো ধরতেছেন কারো জিনিস কিন্তু ধরতে হয় না, এটুকু নলেজ তো আপনার থাকা উচিত। আপনি আমার বই কেন ধরতেছেন আর আমার টেবিলে কেন বসছেন? পরে আমি নানুকে বলতেছি, এই তুমি কি এই কেন এখানে ঢুকতে দিছো, এই রুমে কেন, বাইরে বসাও। পরে নানু বলছে, আল্লাহ, ও আমার, তুমি যেমন আমার নাতনি হও, ও আমার কিন্তু নাতি, তো এইভাবে বলো না, ও কিন্তু আমার খুব আদরের একটা নাতি। পরে আমি বললাম, ও তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার এই নাতি নিয়ে থাকো, আমি মামাদের রুমে চলে গেলাম। আমি রাগ করে কি করছি, আমার জামা কাপড় সব নিয়ে আমি আমার ছোট মামার রুমে চলে গেছি। আমি বলছি, তোমার রুমে আর আমি থাকবো না, যে লোকটাকে তুমি বসাইছো ওই রুমে আর আমি ওইখানে বসবো না, আমি তাহলে আমার মামার রুমেই থাকলাম। পরে মামা বলতেছে কি হয়েছে? পরে আমি বললাম যে এরকম এরকম দেখো মামা, ওই রুমের ভিতরে ওই যে একটা ছেলে আসছে, ওইটা আমার বইটাই ধরতেছে। পরে মামা যায় বলতেছে আচ্ছা আমি দেখতেছি। পরে মামা যায় ওইখানে যে কি বললো আমি আর বুঝি নেই। পরে ছেলেটা, আমি বাইরে ঘুরতেছি, ওই টাইমে আসছে আমার পাশে, এসে বলতেছে, শোনো তুমি আমার ছোট বোন হও, ঠিক আছে, আর আমি তোমার ভাই হই, এটা তো কোনো ই নাই, আসলে তুমি আমাকে চিনো না জানো না, তো এই জন্য এরকম করতেছো, আমরা কিন্তু পর না, তুমি ছোটবেলায় এক সময় অনেক ছোট ছিলা, ওই টাইমে আমাদের বাড়িতে গেছিলা, আর তোমার সাথে খুব ছোট ছোট পুতুল ছিল, তুমি ওগুলা নিয়ে খেলছিলা, তোমার হয়তো খেয়াল নাই, কিন্তু আমার এখনো মনে আছে। তখন থেকেই আমি সবটা মুহূর্তে অপেক্ষা করতাম যে তুমি কখন আবার জামালপুরে আসবা, আচ্ছা, তুমি কখন জামালপুরে আসবা, আর তোমাকে আমি এক নজর দেখবো। এখানে কিন্তু আমার আসার কোনো দরকারই নেই। কি ছিল না, মানে কি নাম ছিল ওর? ওর নাম ছিল লতিফ। লতিফ, হ্যাঁ। আচ্ছা। পরে ও বলতেছে আমার নাম লতিফ আর আমি তোমার ভাইয়া হই। তো আমার এক কাজিনের হাজবেন্ড ছিল ওর সাথে, উনি আমাদের দুলাভাই হইতো। তো উনি বলতেছে যে তুমি রাগ করতেছো কেন, ও তো তোমার ভাইয়া হয়, ও তোমাকে দেখার জন্যই তো আসে এত দূর পথ পাড়ি দিয়ে, সেই 5 কিলোমিটার, আমার নানু বাড়ি থেকে ওদের বাড়ি ছিল 5 কিলোমিটার দূরে, বলে যে এত দূর রাস্তা পার হয়ে আসে। তা আমি বলছি আশ্চর্য, সে আসে কেন, আসার তো দরকার নেই, আমাকে দেখার দরকার নেই, আমি ওনাকে চিনি না জানি না, উনি বলতেছে আমার কাজিন। পরে নানু বলতেছে তুই না আসলে অনেক বেয়াদব হয়ে গেছিস, এইভাবে কথা বলতেছিস কেন, তোর পরিচয় তো হইতেছে, পরিচিত হচ্ছে, তাহলে তুই এইভাবে কথা বলতেছিস কেন? পরে বললাম যে আমার পরিচিত হইতে হবে না, আমি কোনো ছেলে মানুষের সাথে কথা বলি না, সে যেন গায়ে পড়ে আমার সাথে কথা বলতে আসে না। পরে সে চলে গেল, ওই দিন চলে যাওয়ার পরে আবার 2-3 দিন পরে আইসা আমি দেখি যে আমার স্কুলের সামনে, মানে আমার স্কুল থেকে আমার নানু বাড়িটা দেখা যেত, মাঝখানে একটা পুকুর ছিল, আর স্কুলের মাঠটা অনেক বড় ছিল, আর ওইখান থেকে আমি স্কুলে মানে সামনে বেঞ্চে বসতাম, তো ওইখান থেকে দেখতেছি যে ওই ছেলেটাই আইসা সেই পুকুর পাড়ে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ায় আছে, মানে সামহাউ সে আপনাকে ফলো করে? হ্যাঁ, তাকে আছে। পরে আমি স্কুল থেকে বাড়িতে আসলাম, আসার পরে দেখেছি সে বাড়িতে বসে আছে, নানুর সাথে গল্প করতেছে, আমি আর কোনো কিছু বললাম না, আমি আমার কাজিনদের সাথে অন্যদিকে চলে গেলাম। চলে যাওয়ার পরে সে আসে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাওয়ার পরে হঠাৎ একদিন নানু আমারে বলতেছে, আচ্ছা তুই কি কাউকে পছন্দ করিস? আমি বলছি, না, আমি তো কখনো কাউকে পছন্দ করি নাই। আমাদের সঙ্গে রয়েছে আজকে এখানে আয়েশা, তার জীবনের গল্প নিয়ে আয়েশার কাছে আমি আবারও ফিরছি। জি আয়েশা, আপনি যেটা বলছিলেন যে আপনার নানু আপনাকে প্রশ্ন করছিল যে আপনি কাউকে পছন্দ করেন কিনা। হ্যাঁ, পরে নানু আমাকে জিজ্ঞেস করছে তুমি কি কাউকে পছন্দ করো? আমি বলছি না, আমার এই জীবনে আমি কাউকে কখনো পছন্দ করব না, আর হবেও না, কারণ আমার বাবাকে আমি খুবই সম্মান করি, আর আমার বাবা যাকে বলবে আমি তাকে বিয়ে করবো, তো আমি কখনো আমার বাবাকে আঘাত দিতে পারবো না, কখনো কষ্ট দিতে পারবো না। এর মাঝে একদিন আমার বইটা খুললাম, বইটা খুলে দেখতেছি যে আমার নামটা আর ওর নামটা একসাথে মাঝখানে একটা প্লাস দিয়ে, যে টেবিলে বসে বসে ওর ছেলেটা কাজ, হ্যাঁ লতিফ, লতিফ, ওর নামটা আর আমার নামটা একসাথে যোগ করে আমার বইটার মধ্যে লিখে গেছে। আমি এটা দেখার পর আমি ভীষণ গরম হলাম, আমি নানুর বললাম যে আমার বই খাতে কে ধরছিল? পরে বলতেছে কই কেউ ধরে নেই। পরে আমি তাকে দেখালাম, দেখো এটা কি করে গেছে, এটা কিন্তু বেশি হচ্ছে, আমি তো আব্বুকে বাধ্য হবো জানাইতে। পরে আমার মানে ওই দিন খুবই রাগ হয়ে গেছিলাম, রাগ হয়ে আমি আব্বুকে ফোন দিছি, দিয়ে বললাম যে আব্বু এরকম এরকম দেখো এখানে একটা ছেলে আসে আমাকে খুব ডিস্টার্ব করতেছে, আমার তো লেখাপড়া নষ্ট হচ্ছে, ও এসে এরকম এরকম আমার টেবিলে বই খাতা ধরে হেনতেন এরকম, আব্বুকে বললাম। পরে আব্বু তার পর দিনই গেছে, যাওয়ার পর বলতেছে যে কি ব্যাপার, কে আসে এখানে, আমার মেয়েকে এরকম ডিস্টার্ব করলে তো আমি এখানে রাখবো না, আর ও যেহেতু ক্লাস 9 এর টেস্ট চলে আসতেছে, হ্যাঁ এরকম ডিস্টার্ব করলে তো খুবই খারাপ হয়ে যাবে। আব্বু মামাদের বললো যে আপনারা যদি না পারেন তাহলে আমাকে বলে দিন, আমি আমার মেয়ে নিয়ে চলে যাবো, আপনারা যদি গাইড করতে না পারেন, বাড়িতে যদি এরকম ছেলে আসে ডিস্টার্ব করে। পরে মামারা মানে খুবই কষ্ট পাইলো, কষ্ট পাওয়ার পরে সেই ছেলেটাকে আরেকদিন সে আসলো, আসার পরে মামারা ভীষণ অপমান করলো আমার সামনেই, বলে যে শোনো তুমি আইসো, বাট এখন আইসো না, ভাগ্নিটা চলে যাওয়ার পর তারপর আইসো, আর এখন এই বাড়িতে একটু ঘোরাফেরা কমই করো, তোমার দাদুর বাড়ি ঠিক আছে, তুমি এভাবে আইসো না, ওর সামনে পরীক্ষা, ডিস্টার্ব হয়, আর আমরা চাই না আমার বোনের সংসারটা নষ্ট হোক। এটা বলে দিল, বলে দেওয়ার পরে ও দেখলাম যে আর কিছু বলে নাই, চলে গেছে। চলে যাওয়ার পরে সে মানে আড়ালে আসে নানুর সাথে যুক্তি পরামর্শ কথাবার্তা বলার পরে নানু আমার সামনে বলে যে আমার নাতিটা আমার বাড়িতে আসতে পারে না তোর জন্য, সে নাকি না খায় আছে 3 দিন যাবত, হ্যান তেন এরকম মানে দুনিয়ার কথা আমার সামনে বলে। তা আমি এগুলো পাত্তা দিই না, আমি আমার পড়া নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়লাম, আমার যেহেতু টেস্ট চলে আসছে। তো এরকম যখন ও বাড়িতে আসতে পারে না, ও একদিন আমি আবার কোচিং করতাম,
তো কোচিং করতে হইলে ওই যে গ্রামের যে রাস্তা মেঠো পথ ও দিক দিয়ে যাইতে হইতো, খুবই ফাঁকা থাকতো দুপুরবেলার টাইমে। তো ওদিক দিয়ে যাইতে হইতো, আমরা 2টা বান্ধবী যাইতাম। তো রাস্তাটা খুবই ফাঁকা ছিল, আমি দেখলাম যে ও এখানে দাঁড়ায় আছে। ওই রাস্তার মাঝখানে একটা আম গাছ ছিল, সেই আম গাছের সাইডে একটা রিক্সা দাঁড়া করে ওখানে দাঁড়ায় আছে। দাঁড়া করানোর পরে সে আমার বলতেছে একটু দাঁড়াও, আমি তোমার সাথে একটু কথা বলবো, আমি কালকে থেকে আর কোচিং এ আসবো না, যেহেতু আপনি এই রাস্তাটাই ধরে ফেলছেন, এটা আপনার নেক্সট টার্গেট হয়েছে, নানু বাড়ি বাদ দিয়ে এখানে টার্গেট হয়েছে, আমি আর আসবো না। ঠিক আছে, সে মানে ভীষণ রিকোয়েস্ট করতেছে একটু দাঁড়াও। সে বলতেছে আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক লাভ করি। আমি বলতেছি আপনি কিভাবে ভাবেন আপনার মতো একটা গ্রামের ছেলের কাছে আমার বাবা বিয়ে দিবে? আমি এখানে লেখাপড়া করতে আসছি, একমাত্র এটাই আমার লক্ষ্য, তার বাইরে কিচ্ছু না। আমার বাবা কখনোই গ্রামে বিয়ে দিবে না, আর আপনাকে তো প্রশ্নই আসে না। এটা বললাম, বলার পরে সে মানে ভীষণ কষ্ট পাইছে। সে নাকি ওই দিন বাড়িতে যায় তার বড় ভাইয়ের সামনে স্মোক করছে। কখনোই লাইফে কখনোই সে স্মোক করে নাই, তার ভাইয়ের সামনে স্মোক করছে। সেই জিনিসটা আবার তার ভাই দেখছে, মানে ওর ভাইকে জানাইছে। জানানোর পরে সে বিষয়টা শুনছে, শোনার পরে আমাদের নানুর বাড়িতে আসছে একদিন রাতে, খুব মোটা সোটা। তো আমি পড়তেছিলাম, ওর ভাই? হ্যাঁ ওর ভাই। তো আসছে, আসার পরে নানুর রুমটাতেই ডিরেক্টলি ঢুকছে। ঢুকার পরে আমি তো মানে গরম দিন, আমি বসে বসে পড়তেছি, তো এই টাইমে আসছে। আসার পরে সে আমার দিকে একবার তাকাইলো, তাকানোর পরে আমি মানে তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর বললাম যে জি কাকে চাচ্ছেন? পরে বলতেছে যে দাদি কি আছে? পরে আমি বললাম যে হ্যাঁ নানু আছে। পরে বলতেছে তোমার নামই কি আয়শা? পরে আমি বললাম যে হ্যাঁ আমার নামই আয়শা। পরে বলছে ও তুমি কি আমাকে চিনছো? পরে আমি বললাম যে না আমি চিনি নাই আপনাকে। পরে সে আমাকে বলতেছে যে ছোটবেলা একটা সময় তুমি আমাদের বাড়িতে আসছিল, তখন আব্বু অ্যাক্সিডেন্ট করছিল, তখন ফুপি তোমরা সবাই আসছিলা। তো নানু একদিন দুপুরবেলা আমি স্কুল থেকে আসছি, আসার পরে সে আমার পাশে বসে বলতেছে দেখ ও তো তোরে অনেক পছন্দ করে, তুই যদি এরকম করিস তাহলে তো ও হয়তো অন্য ধরনের কিছু একটা করবে, যেটা বলতেছে যা করতেছে। পরে আমি নানুরে হাত ধরে বললাম যে দেখো নানু, তুমি কি চাও? আমার জন্ম ঢাকাতে, তারপর আমার বাবা আমাকে নিয়ে অনেক আশা করে, সে চায় আমি লেখাপড়া করে ভালো কিছু করি, তারপর তার অনেক আশা। হ্যাঁ আমার আপন নানু। পরে আমি বললাম যে এরকম এরকম। পরে এই খবরটা আবার মানে ওই যে আব্বু এসে যে ওকে ঝাড়ঝুড়ি দিয়ে গেল, এই খবরটা দাদু আর দাদু ভাই শুনছে। শোনার পরে একদিন দাদু আমাকে ফোন দিয়ে কথা বলতেছে, মানে সবসময় বলে, সেদিন আমার বলতেছে যে দেখো এমন কিছু করবা না, আমাদের আশা কিন্তু তোমাকে নিয়ে অনেক কিছু। পরে ফুপিরাও ফোন ধরলো, ফুপিরাও আসছিল। পরে বলতেছে তুমি শুধু জাস্ট পরীক্ষাটা দিয়ে এখানে চলে আসো, তারপরে যা করা লাগে আমরা করবো। আমার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল, টেস্ট পরীক্ষা শেষ হলো। টেস্ট পরীক্ষা শেষ হয়ে পরে আমি ক্লাস 9 থেকে 10-এ উঠছি। তো ওই টাইমে হঠাৎ একদিন দুপুরবেলা, এর মাঝে ও বেশ কিছুদিন আসেনি, হঠাৎ একদিন দুপুরবেলা আমি ওই কোচিং এ যাচ্ছি। তো ওই টাইমে দেখতেছি যে ও দাঁড়ায় আছে সাথে একটা রিক্সার সাথে। তো আমি যাচ্ছি, যাওয়ার পর আমার বলতেছে যে একটু দাঁড়াও। পরে আমি বললাম যে কেন, কি হয়েছে? পরে ওই দিনই মানে ফার্স্ট ওর সাথে আমার ভালো মতো কথা, মানে কোনো রাগ নাই, ঠান্ডা মেজাজে ওর সাথে কথা বলতেছি। তো ওর জন্য নানু খুব কষ্ট পাইতেছিল। আমি দেখতেছিলাম যে নানু খুব কান্নাকাটি করে, বলে যে আমার নাতিটা আমার বাড়িতে আসতে পারে না। আর ওই ওদের ফ্যামিলি থেকে ওই একমাত্র বেশি আসতো নানু বাড়িতে। তো নানু এটা বলতো, তো ওই কথাটা মনে পড়ে কেন জানি ওর সাথে আমি খারাপ বিহেভ করতে পারলাম না। আমি দাঁড়ালাম, দাঁড়ানোর পরে বলতেছে যে তোমাকে আমার বড় আপু একটু দেখতে চায়, তুমি কি একটু যাবা? পরে আমি বলতেছি যে না আমার তো কখনোই যাওয়া সম্ভব না, তুমি বাড়িতে যাও। বাড়িতে যাওয়ার পর ওনাকে বাড়িতে আসতে বললো। পরে সে মানে এক প্রকার মানে অনেক রিকোয়েস্ট করতেছে। তো আমি কেন যেন বললাম যে আচ্ছা ঠিক আছে। এটুক বলেই আমি, আমার হাতে বই ছিল, কোচিং এ যাচ্ছি, বইটই সহই রিক্সায় উঠে পড়ছি। রিক্সায় উঠার পর আবার ভাবতেছি যে মামাদেরকে না বলে যাচ্ছি, মামারা তো একটু পরে টেনশন করবে, তারা তো একটু পরপরই খোঁজ নেয়, অল টাইম তারা খোঁজ খবর রাখতেছে। আমার কেন যেন, পরে আমি বলতেছি দেখো আমার কেন যেন মনে হচ্ছে যে আমি একটা অন্যায় করে ফেলছি, তাদের না বলে যাচ্ছি তোমার সাথে। পরে কোনো অন্যায় না, তুমি করে বললেন নাকি না আপনি করে কথা হয়, ও আমাকে আপনি বলে। পরে আমি বলতেছি যে দেখেন আপনার সাথে যাওয়াটা আমার খুব ভুল হচ্ছে, আমি মামাকে বলে যাই। পরে বলতেছি না বেশিক্ষণ লাগবে না, তারা জানবে না, জানার আগে তোমাকে আমি দিয়ে যাবো। ওর দেখতেছিলাম যে পা থেকে মাথা পর্যন্ত ওর হাত পা সমানে কাঁপতেছে। তো তখন আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা আছে, কোনো সমস্যা আছে, ও কেন এইভাবে চোরের মতো কাঁপাকাঁপি শুরু করছে। তো একটুখানি পথ যাওয়ার পর আমি রিক্সাটাকে বললাম যে ভাইয়া রিক্সাটা থামান। পরে ও বলছে কেন? আমি বলছি আমি আপনার সঙ্গে যাবো না, আমার যাওয়া সম্ভব না। পরে বলতেছে কেন, কি হয়েছে? পরে আমি বললাম যে আপনি আমার সাথে মিথ্যা বলতেছেন, আপনি আমাকে আপনার আপুর বাসায় না অন্য কোথাও নিয়ে যাচ্ছেন, সেটাকে ক্লিয়ার করেন, কোথায় নিচ্ছেন। পরে মানে অনেকক্ষণ ওর সাথে আমার কথা হলো, তখন সে স্বীকার করলো যে আমি চাইছিলাম আমার ফ্রেন্ডরা সব দাঁড়ায় আছে, তোমাকে জামালপুর নিয়ে যাওয়ার পর আমরা কাজী অফিস বা কোড করবো।
কোর্ট ম্যারেজ করে ফেলবে? আমি মানে পুরা অবাক হয়ে গেলাম যে আপনি এটা ভাবলেন কিভাবে। আমি তো নিজেই কখনো আপনাকে অ্যাকসেপ্ট করবো না। আমার বাবা যতক্ষণ না বলবে, সে যতক্ষণ না আমাকে অনুমতি দিবে, আমি তো আপনাকে অ্যাকসেপ্টই করবো না। আর আপনি কিভাবে মনে করতেছেন যে আপনি নিয়ে গেলে আমি কোড মিস করে ফেলবো? আর এটা কি অন্যরকম? আপনি আজকের পর থেকে আমার চোখের সামনে আর কখনো পড়বেন না, আমি যেন আপনাকে আর দেখি না। পরে সে মানে অনেকভাবে মাপটা চাইলো। পরে আমি বললাম যে না, মাফ করা সম্ভব না। আপনার প্রতি এটা আমি আশা করি নাই। আমি ভাবছিলাম আপনি আসলেই হয়তো অনেক সহজ সরল একজন মানুষ, আর আপনি অনেক চালাক একটা লোক। অনেক অপমান করে বলছিলাম। পরে আমি ওইখান থেকে এসে রিক্সাওয়ালাকে বললো যে ওকে ওইখানে নামাই দিয়ে আসো, যেখান থেকে নিয়ে আসলাম ওইখানে নামাই দিয়ে আসো। পরে আমি ওইখানে চলে আসলাম। চলে আসার পর আমি ওই দিন আর কোচিং এ যাইনি, বাড়িতে চলে আসছি। চলে এসে আমি নানুকে বললাম যে এরকম এরকম করছে। আমি মানে আমার সমস্ত কথাগুলো আম্মুর সাথে শেয়ার করতাম। পরে আম্মু মানে ভীষণ ভয় পাইলো এই বিষয়টা নিয়ে, খুব চিন্তিত হয়ে গেল। পরে আমি আসে বলতেছি, আম্মু বলতেছে তোমার আব্বুকে বলো না কথাটা, আচ্ছা, এটা আমার কাছে থাক, আমি দেখতেছি। আমি তোমার নানুর সাথে কথা বলি, তোমার মামাদের সাথে কথা বলি। তো আমি আসে এইটুকু করলাম না। পরে আমি আব্বুকে বলে দিলাম। আব্বু ফোনটা ধরার সাথে সাথে বললাম যে আব্বু এই ব্যাপার। আব্বু মানে খেপে গেছে। খেপে যাওয়ার পরে সে তখন আমার মানে ক্লাস 10 পরীক্ষাগুলো শুরু হয়ে গেছে। পরীক্ষা আব্বু আমি জিজ্ঞেস করবো পরীক্ষা কি শেষ? আমি বললাম যে হ্যাঁ আজকে পরীক্ষাটা শেষ হয়ে গেছে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। কোনো মতো হয়তো সে রাতটা পার করছে। সকালবেলা দেখি যে আম্মুরে নিয়ে এসে হাজির। ওরে বাবা! আম্মুরে নিয়ে হাজির হওয়ার পরেই সে মানে বলতেছে যে ব্যাগটা গুছাও, এখানে থাকতে হবে না। আমি প্রয়োজনে এই 2 বছর গ্যাপ দিয়ে আবার স্কুলে ভর্তি করবো, ক্লাস 9 দিব। এখানে থাকা হবে না, সব গুছাও। আব্বু দেখা গেল যে সবকিছু গুছাই টুছাই আম্মুরে বলতেছে যে এখানে আমি তোমাকে কিছুই বলবো না। আপনার মাকে বলছে? হ্যাঁ, ঢাকা যাই। তারপরে আমি আমার মানে যখন থেকে আমার জ্ঞান মানে বুঝতে শিখছি, আব্বু কখনো আম্মুর সাথে মিসবিহেভ করে নাই। আমি কখনো দেখিনি সে লাউডলি আম্মুর সাথে কথা বলে। বাট আম্মুকেও দেখিনি কখনো আব্বুর সাথে তর্ক বিতর্ক বা থাকে না যে ফ্যামিলিগত কোনো সমস্যা বা ঝগড়াঝাটি, এরকম কখনোই দেখি নাই। আব্বু একটা কথা বললে আম্মু একদম চুপ, আবার আম্মু যখন একটা কথা বলতেছে আব্বু একদম চুপ। তাদের মধ্যে খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো আম্মু এই কথাটা শোনার পরে আম্মু মানে ভীষণ ভয় পেয়ে গেছে। আমি দেখলাম যে নানুর পাশে যায় বলতেছে যে তোমাদের কাছে মেয়েটা দিচ্ছিলাম, তোমরা তো একটু দেখে রাখা দরকার ছিল, আর ওর তো একটু বলা দরকার ছিল যে এখানে আসার দরকার নেই। যেহেতু ছেলেটা মানতেছে না, ওর বাবার কাছে কমপ্লেন করা দরকার ছিল। তোমরা কি সেটাও পারো নাই? মানে মামাদেরকে ভীষণ শাসাইতেছে আম্মু যে আজকে তোদের জন্য আমার হয়তোবা আমার ফ্যামিলি লাইফে কোনো সমস্যা হয়ে যাবে। পরে এটা বলার পরেই মানে মামারা অনেক রিকোয়েস্ট করতেছে যে দেখেন এই টাইমে আপাতত আমরা দেখতেছি, এই টাইমে নিয়ে যায় না, যেহেতু সামনে এসএসসি পরীক্ষাটা, টেস্ট চলে আসছে, এরকম সময় নেওয়াটা ঠিক হবে না। এখন এরকম করে না, আমরা এখন দেখবো 24 ঘন্টা ওর পাশে আমরা খেয়াল রাখবি করবো। পরে আব্বু না তোমরা কতটুকু খেয়াল রাখবে এটা আমার জানা হয়ে গেছে। আব্বু আমাকে ঢাকা নিয়ে এসে বললো। ঢাকা আনার পরে দাদু দাদি ওরা সবাই মানে আমার নানু বাড়ির সবাইকে দোষারোপ করতেছে আমাদেরই ভুল হয়েছে, আমরাই নিজেদের দায়িত্বে একটা কিছু করতাম, তখন কেমন যেন একটা ডিসিশন নিয়ে ফেলছিলাম, হুট করে মেয়ে যেটা বললো সেটাই করলাম, এটা আসলে ভুল হয়েছে। তখন আব্বু আমি বসে আছি, আমার মন খারাপ যে আমার পরীক্ষাগুলো, আমার কথা হচ্ছে যে তোমরা যাই করো আমার লেখাপড়া যাতে নষ্ট না হয়, আমি এসএসসিটা ওই টাইমেই দিতে চাই, গ্যাপ দিয়ে না, পরবর্তীতে না। তো এটার জন্য আমার মন খারাপ। পরে আব্বু আমাকে, আমি বসে আসছি দাদু ভাইয়ের সাথে, তো দাদু আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি ওকে পছন্দ করো, তোমার কি ভালো লাগে? দাদু ভাই আমাকে জিজ্ঞেস করতেছে। পরে বললাম যে না, আমি ওকে পছন্দ করি না, ওকে আমার ভালো লাগে না, আর কখনো লাগবেও না। পরে সে বলতেছে আচ্ছা ঠিক আছে, এইটুকু বিশ্বাস যেন থাকে, আচ্ছা তারপর আমি ব্যাপারটা দেখতেছি। পরে সে বলতেছে আমার আজকে বাইরে যাওয়া দরকার, তুমি আমার সাথে যাবা। তো আমি আর দাদু রিক্সায় করে ঘুরতেছি, দাদু যা যা খাইতে মন চাইতেছে সে খাইতেছে। আমি বলতেছি তুমি এগুলো খাও না, তোমার এগুলো নিষেধ, এগুলো খাইলে তোমার প্রবলেম হয়ে যাবে। পরে বলতেছে যে প্রবলেম হোক আর যাই হোক, কিন্তু আমি জানতাম না যে লাইফে ওইটাই আমাদের ফার্স্ট মানে আর লাস্ট দাদুর সাথে ঘোরা, তারপর আর কখনোই ঘোরা হবে না। তো এই জন্য হয়তোবা আমারও চলে যাওয়ার সময় ছিল, আর দাদুরও হয়তো ওইটার পর আর কখনো তার সাথে আমার সময় কাটানো হবে না। আমরা শুনি। হ্যাঁ, তারপর পরে আমরা দাদু মানে মিষ্টি টিষ্টি যা দরকার সে খাইলো, খাওয়ার পরে বলতেছে চল তোর ফুপির বাসায় যাই। পরে নাজির বাজার গেলাম, যাওয়ার পরে সেইখান থেকে ফুপি দেখে তো অবাক যে কি ব্যাপার তুমি চলে আসছো, মানে তারা তো প্রতি সপ্তাহের মধ্যে 2-3 দিন পর পরই চলে আসতো। পরে ওইখানে গেলাম, তারপর ওইখানে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পরে রাত 11টার দিকে দাদু আব্বুর সাথে বসার পর আব্বুকে অনেক বুঝাইলো যে দেখো তুমি যেটা নিয়ে টেনশন করতেছো, আমাদের মেয়ে তো ঠিক আছে, ও কখনোই কিছু করবে না, ওর প্রতি আমাদের বিশ্বাস আছে। তো তুমি এক কাজ করো, ওকে কালকে নিয়ে যাও বা ওদেরকে খবর দাও, ওরা এসে নিয়ে যাক, নিয়ে পরীক্ষাটা দাও। এটা আমার তোমার প্রতি আমার রিকোয়েস্ট, আমি আর কিচ্ছু চাই না, ওকে এসএসসিটা দাও, ওইখান থেকে দেওয়া এনো, তারপরে বাকিটা এখানে করবো আমরা, আগে ও এসএসসিটা দিয়ে আসুক। এটুকু বোঝানোর পরে আব্বু মানে দাদু ভাইয়ের কথা আর দাদুর কথা কখনোই সে ফেলতো না। ফেলতো না।
পরে মানে হাজার রাগের মাঝেও তার ইচ্ছার বিরুদ্ধে হলেও সে আমাকে দিয়ে আসলো। জামালপুরে? হ্যাঁ, জামালপুরে দিয়ে আসলো। এবং কি মামাদের বাড়ির আশেপাশে লোকজন থেকে শুরু করে মামাদের থেকে শুরু করে বললো যে ওই ছেলেরা যদি এই এলাকাতে দেখো তাহলে ওর হাত পা ভাঙা ওকে এখানে বাইধা রাখা তারপর আমাকে খবর দিবা, আমি ঢাকা থেকে এসে তারপরে যা করা লাগে আমি করবো, বাট ও যেন আমার মেয়ের আশেপাশে না আসে, এরকম ভাবে বলে আসলো। ও তো আর আশেপাশে আসতে পারে না, আর কোনো কিছু করতে পারে না, কথা অত বলতে পারে না, করতে পারে না। তো হঠাৎ একদিন খবর আসলো যে ও সুসাইড করার চেষ্টা করছে, যে খেতে যে কীটনাশকটা দেয় ওইটা ও খেয়ে ফেলছে। এটা আপনি জানলেন কিভাবে? এটা আমি জানলাম যে ওই যে আমার যে নানু বাড়ির আশেপাশে যে রিলেটিভ ছিল ওদের এলাকাতে যাওয়া আসা ছিল, আর ওদের তো ওইখানে খুব নাম করা ছিল, তো ওরা বলতেছে এরকম এরকম ও তো এটা করে ফেলছে, মানে নানু আর মামা এরা সবাই মানে ওদের এখানে চলে গেছে অলরেডি। আর আমি তখন বাড়িতে আমার কাজিনদের সাথে আমি শুনলাম, শোনার পর বলতেছি যে এ কি পাগল না ছাগল, ঝাড় বিয়ে তার খবর নাই, সে বিষ খেতেছে, এটা করতেছে সেটা, এগুলা কি, এগুলা আসলে খ্যাতরাই করে, ভালো ছেলেরা করে না। পরে আমার টেস্ট পরীক্ষার রেজাল্ট একটু মানে হয়েছিল, পরে আব্বুকে স্যাররা ডাকাইছিল, পরে বলছিল ওকে নিয়ে আমরা একটু খুব ভালো আশা করি, তো ওর কি কোনো সমস্যা, ওর তো আগের রেজাল্ট গুলো খুব ভালো ছিল, ক্লাস 9 থেকে 10 পর্যন্ত খুব ভালোই ছিল, এখন এই টেস্টের একটু যদি এরকম হয়ে যায় তাহলে তো খুব প্রবলেম, আপনারা একটু চেষ্টা করেন ওকে একটু গাইড দেওয়ার জন্য। তো তখন আব্বু কি করলো, আমার মানে টেস্টের পরপরই আম্মুকে বললো যে তুমি যাও, হ্যাঁ জামালপুরে যাও, এই 3 মাস তুমি মেয়ের কাছে থাকবা, এখানে যত যা আছে আমি দেখবো। পরে আম্মু আসলো, আসার পর আম্মু আমাকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করাইতেছে, দেখতেছে। এর মাঝে আব্বু আসছে একদিন, আব্বু আসার পরেই রাত প্রায় 1টা-1:30 হবে, ওই টাইমে 4-5 জন লোক আসছে। 4-5 জন লোক আসছে, আসার পরে তারা আব্বুর সাথে বসলো, বসে মানে মামাদেরও ডাকলো, আর আশেপাশে যে আমার আম্মুর চাচাতো ভাইটাই ছিল এদেরকে ডাকলো, ডাইকা মানে সবাই হয়ে বসলো। বসার পরে তো আমি আমার 4-5টা কাজিন, ওরা বলতেছিলাম যে এতগুলা লোকজন কি জন্য আসলো, কি ব্যাপার। পরে বলতেছে এগুলা ওই যে লতিফের ভাই, দুলা ভাই, তারপর ওরা আসছে। পরে আমি বললাম যে এগুলো কেন, এত রাতে কেন? পরে বলতেছে দেখো না কি হয়, দেখি আগে কি বলে। তো আমি পড়তেছিলাম আর মানে ওদিকে খেয়াল করতেছিলাম যে ওরা কি বলতেছে। তো এক পর্যায়ে দেখতেছি আব্বু খুব হইচই করতেছে, মানে খুব রাগ, হ্যাঁ রেগে যাচ্ছে, মাঝে মাঝে রেগে যাচ্ছে, পরে আবার সবাই থামাচ্ছে, বলতেছে আপনি থামেন, একটু বোঝার চেষ্টা করেন। পরে আমার যে ওই যে ওর যেই ওদের মানে ছিল দাদা বলি, আর ওদের নাকি গার্ডিয়ান পক্ষ যে ছিল, উনি একটা হেডমাস্টার ছিল স্কুলের, উনি আসছে, ওনাকে নিয়ে আসছে। পরে উনি বলতেছে যে এই কথাটা আমার কানে আসছে যে দেখেন একটা জীবনের জন্য আরেকটা জীবন নষ্ট হয়ে যাবে, আর সেই লোকগুলোর জন্য আরো কতগুলা মানুষের কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাইতেছে। এটাকে আপনি বুঝেন, আপনি তো চাকরি করেন, আর ব্যবসার জিনিসটা অন্যরকম, ওদের ব্যবসাটাই হচ্ছে মূল, আর সেটাই নষ্ট হয়ে যাইতেছে। আর এইটা যদি হয় তাহলে কিন্তু খুব সমস্যা হবে। আর আপনি শুনেন, মেয়েদের ভাগ্য তো বলা যায় না, কার ভাগ্যে কি লেখা আছে, আপনি না করতেছেন, হয়তো 2 দিন পরে দেখা যাবে আপনার মেয়েটা এই বাড়িতে গেছে, এখন যে এত অপমান করতেছেন, বলতেছেন চাষা পোষা এদের কাছে দিবেন না, হ্যান তেন এরকম ধরনের কথা বলতেছেন, এটা ঠিক না। মেয়েদেরকে নিয়ে বড় কথা বলতে হয় না। আমার বাবা বলতেছে আমি আমার মেয়েদের নিয়ে বড় কথা বলার মতো বইটা রাখি, আমি আমার বিশ্বাস আছে আমার মেয়ে কখনো আমার অবাধ্য হবে না। পরে বলতেছে যে এত বড় কথা বলেন না, এত করে বলেন না। পরে আমার আব্বু বলতেছে যে না, আমি এটা বলতে পারি, কারণ আমার মেয়েদের প্রতি আমার অনেক বিশ্বাস, আমার মেয়েরা আমার অবাধ্য হবে না, আর কখনো আমি এই ধরনের কোনো রিপোর্ট পাইনি আমার মেয়েদের বিরুদ্ধে। আপনি এলাকাতে ঘুরেন দেখেন, আমার মেয়েটার সম্বন্ধে কেউ একটা খারাপ কথা বলতে পারবে না, তো আপনি এটা বলেন না। পরে সেই লোকটা মানে অনেক কিছু বলার পর আব্বু অনেক বুঝাইতে চাইছে, পরে আব্বু ডিরেক্টলি না করে দিচ্ছে যে কখনোই সম্ভব না, এই কথাটা নিয়ে আমার কাছে আর কখনো আসবেন না। আমি একজন গভর্নমেন্ট জব করি, আমার মেয়েকেও চাইবো যে একজন সরকারি চাকরিজীবী ছেলে, আর আমার মেয়ের চাইতে যেন আরো বেশি শিক্ষিত হয়। আর এই মেয়েটা কখনো এই গ্রামের অঞ্চলে কখনো মানাইতে পারবে না। আপনারা কেন এটা বুঝতেছেন না, এটা বোঝার চেষ্টা করতেছেন না। শুধু এখনকারটা ভাবলে তো হবে না, আপনারা বিজনেস নিয়ে আসছেন, আপনাদের ব্যবসা চিন্তা করতেছেন, আমার মেয়েটার লাইফ নিয়ে আমি চিন্তা করতেছি। এটা কখনো আন্ডারস্ট্যান্ডিং হবে না, এটা বুঝতে আপনি তো একজন শিক্ষিত, আপনি কি বুঝতেছেন? এই কথাগুলো আমি শুনলাম, শোনার পরে ভোর হয়ে গেছে, তাদের কথাবার্তা এক পর্যায়ে মানে আমিও শুনতেছি, তারাও মানে তর্ক বিতর্কের এক মাঝখানে সকালে মানে ফজরে আজান হচ্ছে, ওই টাইমে তারা চলে গেছে। ওই টাইমে যাওয়ার পরে আরো লোকজনের মাধ্যমে কয়েকদিন পর পরে আব্বু যেই কদিন ছিল অনেক বোঝানোর চেষ্টা করছে, আব্বু ডিরেক্টলি বলছে না, কখনোই সম্ভব না। না করার পরে আমার এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। এসএসসি পরীক্ষা শুরু হলো, আব্বু মানে অলরেডি ওই টাইমে পুরা মাসটাই সে ছুটি নিয়ে ওইখানেই থাকলো। তার একটাই টেনশন, আমার কোনো মতো পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে সে আমাকে ঢাকা নিয়ে আসবে। তো পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা দিতেছি। পরীক্ষা দেওয়ার মাঝামাঝি সময়ে আমার মানে নানুরি আরেক রিলেটিভ পক্ষ যে মামাই হয় সে আসলো। আসার পরে আম্মুকে আইসা মানে হাতে ধরে কান্নাকাটি শুরু করছে যে আমি তো তোর বড় ভাই হই, তো
তোর কাছে আর কিচ্ছু চাই না, তোর মেয়েটা ভিক্ষে দে। পরে আম্মু বলতেছে আমি এগুলা বলতে পারবো না, আমার সাথে এগুলা বললেন না, আপনাদের কাছে আমি দয়া করে মাপ চাই, আমার ভুল হয়েছিল আমার মেয়েটাকে এখানে পাঠানো, আর এগুলো নিয়ে আমি আর নাটক করতে চাই না, এগুলো বললেন না। পরে ওই মামাকেও না করে দেওয়ার পরে ও তো মানে পুরো পাগল, কোন দিক থেকে কারে পাঠাবে কি করবে এরকম। আর ওদিক থেকে ওর ভাইয়েরও একটা জেদ চেপে গেল যে আব্বু এত বড় বড় কথা বলছে, এত অপমান করছে। ওর বড় ভাই? সে মানে তখন থেকেই মানে একটা জেদ, ওই যে অপমানটা, যে হ্যাঁ আমরা গেলাম তারপরে হ্যাঁ শুনলো না, আমি এগুলা কথা এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে, কারণ আমার পরীক্ষা চলতেছে, এগুলো আমার শোনার কোনো দরকারই নেই। পরে সে বলতেছে যে এরকম মেয়ে দেখায়, ও তো পালায় চলে আসে, মেয়ে দেখেই না, নিয়ে যাই এখানে দেখাবে ওইখানে দেখাবে এরকম। আপনার চেয়ে কয় বছরের সিনিয়র ছিল? 4-5 বছরের বড় ছিল। ওকে, তখন তো আলটিমেটলি ওর বেশি অর্থে বিয়ে করার বয়স হয়নি। হ্যাঁ ওর তখন হয়নি। ও আমি পড়াশোনা করতো? ও পড়াশোনা করছে। আচ্ছা। ও ইন্টার পাস করছিল, এইটুকু আমি জানছি, কিন্তু ওর ফ্যামিলিতে আর কেউ লেখাপড়া করেনি। ওকে। পরে আমার মনে আছে আমার যেদিন লাস্ট পরীক্ষা, ওই দিন 2টা পরীক্ষা ছিল একসাথে, তো ওই দিন দেখি যে আব্বু সবকিছু আমার গুছাই টুসাই ব্যাগ টেক রেডি, আম্মুরে বলতেছে সব গুছাই ফেলো, সব করে ফেলো, মানে আজকে পরীক্ষা দিয়ে আছি আজকেই। হ্যাঁ মানে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আব্বু ট্রেনে উঠবে, এরকম একটা প্রিপারেশন নিয়ে ট্রেনের টিকিট কেটে রাখছে। পরে আম্মু বলতেছে, আমি সকালে পরীক্ষাটা দিয়ে এসে মানে মাঝখানে 1 ঘন্টা ছিল, বিরতি ছিল, পরে বলতেছে যে দেখো আজকে না যে কাল। আব্বু বলছে একটা কথা বলবা না, মেয়েটার পরীক্ষা শেষ হওয়ার মিনিটের মধ্যে সব নিয়ে বের হবা, একটা কথা। মানে নানু অনেক কান্নাকাটি করতেছিল, আগের দিন রাতেও দেখছি নানু অনেক কাঁদতেছে। পরে ওই দিন আব্বু মানে লাইফে মানে ফার্স্ট আম্মুকে একটু হেয় করে কথা বলছিল যে আমি আমার জীবনটা নষ্ট করছি করে বিয়ে করে, আমি আমার মেয়েটার জীবনটা নষ্ট করতে চাই না, এর কি যন্ত্রণা, এর কি কষ্ট, এটা আমি খুব হাড়ে বুঝি। আর আমি জীবনে একটা ভুল করছি, তার মাপ আমি আজও পর্যন্ত পাইনি, 4টা সন্তান হওয়ার পরও। আর আমি যদি আমার এই মেয়েটাকে, আমার বংশে মেয়ে নাই, আমার এই 2টা মেয়ে, তো ওই দিন আমার খুব খারাপ লাগছে যে আব্বু ওই ফার্স্ট আমার সামনে আম্মুকে একটা চড় মারছিল। চড় মারার পরে আম্মু মানে অবাক হয়ে গেছিল যে এটা কি করলো, আম্মুকে একটা চড় মারছে নানুর সামনে, তারপর নানুর সামনে একটা চড় মেরে বলতেছে যে আমি অনেক আশা নিয়ে দিছিলাম, অনেক ভরসা নিয়ে দিছিলাম, আমার মেয়েটার লাইফটা তো ধ্বংস করার পথে তোমরা নামছো, তার সাথে হয়তো আরো যে কি হবে এটার আভাস আমি এখন থেকেই পাইতেছি, আমার ভিতরটাই যেন কেমন করতেছে, আমি তো ঝড় তুফানের আভাস আমি পাইতেছি। আপনি যিনি কথা বললাম একটা চড় মারছিল, ওইটাই আমি লাইফে ফার্স্ট দেখছিলাম যে আমাকে একটা চড় মারছিল, আমার খুব কষ্ট লাগছিল। আম্মু আমাকে ধরে অনেক কান্নাকাটি করতেছিল, সারাটা রাত নানুও কান্না করছে, আম্মুও কান্না করছে, আর আব্বু বাইরে বসেছিল একটা চেয়ারে। মানে ওই রাতে থাকছে? মানে ওইটা আগের দিন রাতে, তারপরেই সব বোঝানো। আচ্ছা, ওকে। মানে পরীক্ষাটা শেষ হওয়ার আগের দিন রাতে এটা। এইসব জিনিস আপনার বাসার মধ্যে ঘটে যাচ্ছে, এগুলো তো আপনাকে মেন্টালি ডিস্টার্ব করার কথা। হ্যাঁ আমার খুব ডিস্টার্ব হচ্ছিল, আমি মানে পড়ার সময় আমার খুবই হইতেছিল। তারপর আমার মানে ধরেন আমি একটা মানে যুদ্ধের মতো করেই আমার পড়াটা চালা যাচ্ছে, আমি ওগুলা মানে আমার কানে নিচ্ছিলাম না। আমার কথা হচ্ছে আমার বাবার আশা যে আমি এসএসসি পাস করবো, তারপর কলেজে যাবো, ভালো কিছু করবো, চাকরি করবো, বাবার পূরণ করবো। বাবা সবসময় বলতো যে তোমরা লেখাপড়া করবা, গ্রাজুয়েট হবা, তারপর একটা ভালো চাকরি আমি নিয়ে দিবো, ভালো একটা চাকরি দাঁড়াবা, তারপরে অনেক পরে বিয়ে শাদীর বিষয়টা। তো এই লক্ষ্যটাই আমার ছিল যে আমি লাইফে কিছু করব, বাবার মতো একটা সরকারি চাকরি করব, ছোট হোক আর বড় হোক, খুব সিম্পল ভাবে চলবো, বাবা যেভাবে চলছে। তো এটা নিয়ে আমি লেখাপড়ার দিকে মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছি। তো এর মধ্যে ওই দিনই পরীক্ষাটা শেষ, লাস্ট পরীক্ষাটা। তো আমাকে এমন ভাবে গাইডে রাখছে যে ও আমার মানে 10 হাত কাছেও আসতে পারে না, এরকম অবস্থা। তো ও কিভাবে যেন আমি পরীক্ষা দিয়ে আসতেছি, আম্মু এই সাইডে দাঁড়ানো, মামারা সবাই দাঁড়ানো, ও আমার যেই কেন্দ্রটা পড়ছিল ওই কেন্দ্রের যে আয়া ছিল তাকে যেন কিভাবে ম্যানেজ করছে। বলছে যে ওরে যেভাবেই হোক আপনি একটু ওয়াশরুমের দিকে নিয়ে আসবেন, ওইখানে বলছিল। বলার পর ও কিভাবে যেন ওই ওয়াশরুমের ওই পাশে একটা দেওয়াল ছিল, পাঁচিল ছিল, সেটা টপকে ওইখানে দাঁড়াইছে। তো আমারে বলতেছে যে পরীক্ষা শেষ, তো এই আয়াটা বলতেছে তুমি তো এখন চলে যাবা, শুনলাম তোমার সবকিছু গুছানো সব তোমার মামারা বলতেছে, তো আসো ওই কর্নারে যাই, তুমি একটু ফ্রেশ হয়ে যাও। পরে আমি বললাম না ফ্রেশ হবো না, আমার কোথাও যাওয়া নিষেধ, আমার হল থেকে বেরোনোর সাথে সাথে বাড়িতে যেতে হবে, আব্বু ওয়েট করতেছে আমার জন্য, আমরা ঢাকা চলে যাবো। পরে বলতেছে যে আচ্ছা আসো দেখি। পরে ওনার আমি বুঝি নাই যে ওইখানে যে ও দাঁড়ায় আছে। পরে ওইখানে গেছি, যাওয়ার পরে মানে ও মানে আমার দেখে হাউমাও করে কান্না করে ফেলছে। ওর কান্না দেখে ওই আয়াটাও কাঁদতেছে, ওই আয়াটাকে বলতেছে আপনার 2টা পায়ে ধরি, ওর একটু বুঝান, ওর একটু বলেন যে একটা মন ভাঙা আর একটা মসজিদ ভাঙা কিন্তু মানে খুবই কান্নাকাটি করতেছিল। বলতেছিল যে দেখো একটা মন ভাঙা আর একটা মসজিদ ভাঙা একই কথা, আমি হয়তো শহরের একটা ছেলে না, এই জন্য তুমি আজকে একসেপ্ট করতেছো না, বা অনেক ধরনের কথা ও বললো।
বলার পরে আমি ওর একটা কথাই বললাম যে দেখো তুমি যদি আমার বাবার মনটা জয় করতে পারো আর তাকে যদি তুমি রাজি করতে পারো আমি আছি, ঠিক আছে, এটুকু তুমি শুনে রাখো, যদি আমার বাবাকে কখনো তুমি রাজি করতে পারো, জি এইটুকু আমার লাস্ট কথা, এর বাইরে আমি কিছু বলতে পারবো না, আমি আমার বাবার অবাধ্য হইতে পারবো না, আর আমার বাবা যদি রাজি না হয় সেক্ষেত্রে আমার কিছু করার নাই। এটুকু বলে আমি বললাম যে তুমি ভালো থেকো আর আমার ভুলে যেও বলে আমি চলে আসলাম। চলে আসার পরে আব্বু সাথে সাথে ব্যাগ টেক নিয়ে বের হয়ে আসে আমাকে, মানে আমি যে নানু বলতেছে ওইটু খেয়ে নে, রেস্ট নে, সে সেইটুকু মানতেছে না, বলছে না আর কিছু, মানে আপনার বাবার একটা ধারণা হয়ে গেছিল যে যদি বেশি সময় স্টে করি কোনো একটা ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে এটা Right. ভাবতেছিল। Okay. পরে আমরা চলে আসলাম। এর মাঝে আমার যে বড় ফুপিটা ছিল উনি পাশাপাশি বাড়ির ছিল, উনি নাকি এসে দাদার সাথে কি ঝগড়াঝাটি হয়েছিল বাড়ির জমিটা নিয়ে বা কি সম্পদ নিয়ে কি সমস্যা হয়েছিল সেটা নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে দাদার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছিল। তো হওয়ার পর আমরা বাসায় আসছি, আসার পরে দিয়ে আমি আগে রুমে ঢুকছি, দাদার রুমে ঢুকছি, ঢুকে দেখি যে দাদা সোফার উপরে হাতটা ছেড়ে কেমন যেন হইয়া কি সেন্সলেস আছে নাকি কি অবস্থা আমি সেটা বুঝতে পারতেছিলাম না। জি। তো আমি চিৎকার করলাম, পরে আমরা বলতেছি দেখো তো কি হয়েছে। পরে এসে দেখে যে দাদার অবস্থা খুব খারাপ, সাথে সাথে অ্যাম্বুলেন্স গেল, ফোন দিল, পরে বাইরে নিয়ে আসলো, ডাক্তার বলতেছে ব্রেন স্ট্রোক করে ফেলছে। ওহো, ব্রেন স্ট্রোক করে ফেলছে। পরে মানে খুবই খারাপ অবস্থা ছিল তার। কতদিন হবে, 21 দিন হয়তো বাইরে ছিল, নাকি নল দিয়ে খাবার দাবার সবকিছু হয়েছিল। 21 দিন পরে দাদা মারা গেল। ওকে, মানে ওই দিনটা আমি কখনোই ভুলবো না। আর ওই যে আমাদের শেষ ঘোরাটা ছিল ওই দিনটা দাদা খুব এনজয় করতেছিল, খুবই মনে পড়তেছিল। পরে এরকম হয়েছিল, হওয়ার পরে ওই ফুপিরা যখন আসছিল মিলাদ টিলাদ পড়ার পর আমাকে নিয়ে গেল ওই যে ছোট ফুপিটার বাসায় ক্যান্টনমেন্টে। জি তো এইভাবে একদিন হঠাৎ করে আব্বু ফুপিকে ফোন দিছে, আমরা কই যেন যাবো এই টাইমে ফোন দিছে, দিয়ে বলতেছে যে আমি আসতেছি। জি আমি আসতেছি। তো এর মাঝে ফুপি বলতেছে কেন কি জন্য, ও তো মাত্র আসলো, 2-1 দিন হয়েছে আমার বাসায় আসছে। দেখি যে ঘন্টা খানিকের মধ্যে আব্বু চলে গেছে। ফুপি বলতেছে যে ওনারা ড্রয়িং রুমে বসে কথা বলতেছে যাই কিছু করো দেখো ওদের কথা শুনে কোনো কিছু তুমি দুর্বল হবা না। এটা কাকে বলছে? আব্বুকে বলতেছে ফুপি। আচ্ছা, মানে আমি তখনও জানি না যে বাসায় কে বা কারা আসছে বা কি হয়েছে, কেন আব্বু আমাকে হুট করে নিতে আসলো। ওকে, পরে আব্বু বলতেছে চলো আমরা চলে যাবো। পরে ফুপি ওই কথা বললো, বলার পর আমি বাসায় আসছি। আসার পরে আমাকে আমার রুমে যাইতে দিচ্ছে না, মানে আমাদের রুম গুলাতে যাইতে দিচ্ছে না। আচ্ছা যেই সাইডটাতে দাদু দাদা থাকতো ওই সাইডের রুম গুলাতে আমাকে বসাইল আব্বু। আচ্ছা, বলছে তুমি এখানে থাকো। পরে আমি বলছি কেন, এদিকে যাবো না কেন? পরে আমাকে আমার ছোট বোন বলতেছে আপু গ্রাম থেকে না অনেকগুলো লোক আসছে। পরে আমি বললাম যে গ্রাম থেকে লোক আসছে, কারা আসছে? পরে বলতেছে আমিও চিনি না। তো এর মাঝে আমার দাদু বলতেছে যে দেখ এক কথায় না করে দে, আচ্ছা। ডিরেক্টলি নেই মানে দাদু মানে আপনার ওই যে দাদি আর দাদি। কি। হুম। পরে উনি বলতেছে যে না করে দে। পরে ওরা মানে ওইটা আমার নানু হয়তো বলছিল যে উনি যদি বলে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে, তুই দেখ। পরে ওই যে ওই ওর জন্য যে দাদুর কাছে এসছে। আচ্ছা। পরে দাদুর সাথে বসে বসে গল্প করতেছে। আমি শুনতেছি যে ওনারা দাদুর সাথে কথা বলতেছে, আম্মু ওনাদেরকে নাস্তা টাস্তা খাবার দাবারের ব্যবস্থা করছে, যেহেতু এত দূর থেকে আসছে ওদিন তো আর তাদের যাওয়া সম্ভব না। জি পরে খাবার দাবারের ব্যবস্থা করছে, খাবার দাবার। এখন একটা লোক বাড়িতে আসছে, দাদুর সাথে এটাই বলতেছে দেখ শত্রু যদি বাড়িতে আসে মানুষ ভালো ব্যবহার করে, আর যেহেতু তো শ্বশুর বাড়ি এলাকার লোকজন রিলেটিভ হয়, বড় রিলেটিভ, তুই খারাপ ব্যবহার করবি না, রাইট। দেখ কি হয়। আর মেয়ে নিয়ে তো হয়তো ওর ভাগ্য এর চেয়ে ভালো জায়গায় যেতে পারে বা এর চেয়ে খারাপ জায়গায় যেতে পারে, জি তুই একটু চিন্তা ভাবনা কর। দেখ মানে ওনারা ততক্ষণে দাদুকে পটাই ফেলছে, দাদু এই জন্য এই কথাটা বলছে। তারা কিন্তু দাদু খুবই রাগান্বিত ওই বিষয়টার জন্য, ওই জামালপুর যাওয়াটা নিয়ে। পরে খাওয়া দাওয়া হলো, এক পর্যায়ে সারা রাত তারা কি বললো না বললো দরজা টরজা লাগায়া ঘুম থেকে উঠে দেখতেছি সবাই আসছে। জি সবাই আসার পরে আম্মু মানে মনটা অনেক খারাপ, হয়তো আম্মুর সাথে আব্বুর অনেক ঝগড়াঝাটি হয়েছে। হওয়ার পরে সবাই আসলো, আসার পরে ড্রয়িং রুমটাতে মানে আমাদের যে বসার রুমটা ছিল ওইখানে সবাই এসে বসলো। বসার পরে দেখতেছি যে আমাকে ফুপি যায়, মেজো ফুপি যায়, বলতেছে যে আমি ছোটবেলা থেকে দেখতাম রে তোর মাথার সিটিটা না অনেক লম্বা, তোর অনেক দূরে বিয়ে হবে। ফুপু আমাকে সবসময় এটা বলতো আচ্ছা যে তোর মানে অনেক দূরে বিয়ে হবে। উনি যায় আমাকে ধরে কান্না করতেছে, বলতেছে যে আমরা যেটা আশা করি নেই সেটাই হইতেছে। ততক্ষণও আমি জানি না যে কি হইতেছে। পরে আমাকে নিয়ে আসলো সবার সামনে, আনার পরে দেয়া ওর যে দাদাটা যেটা মাস্টার ছিল, স্কুল মাস্টার ছিল, উনার সামনে আসা। উনাকে আমি ওই দিনই দেখলাম। উনি আপনাদের এতে চলে এসছে। জি এখানে চলে আসছে। চলে আসার পরে তখন সে একটা বের করলো, বক্স থেকে আংটি বের করলো। জি সেই আংটিটা আমার হাতে পরানো, মানে আমার হাতে পরানোর জন্য দাদির হাতে দিল। উনি বললো যে আপনি মুরব্বী, আপনিই পরায় দেন। সেই সময়টাতে আপনার বাবা কি বলছিল? বাবা নির্বাক, বাবা তখন সাইলেন্স। হ্যাঁ পুরো সাইলেন্স হয়ে গেছে। কি বলছিল ওরা কি নিয়ে কি হয়েছে এটাও আমি জানতেছি না, আচ্ছা। কারণ আমি তো তখন কোনো কিছু বুঝি নাই। আমি ফুপির বাসা থেকে আসলাম, তারপরে তারা ওই রুমে যাইতেই দিল না, পুরো রুম লাগায় সারা রাত কথা বললো। আচ্ছা
পরে সবাই কান্না করতেছে, আমার ছোট বোনটাও কান্না করতেছে, ভাইয়া তো বাসা থেকে বের হয়ে চলে গেছে। জি। ভাই ওই মুহূর্তে আব্বু অনেক রিকোয়েস্ট করছিল যে একটু দাঁড়াও, সে বলছে এখানে দাঁড়ানোই সম্ভব না, ভাইয়াও চলে গেছে বাসা থেকে। পরে আমার দাদি আমার হাতে ওই আংটিটা পরাই দিল, বললো যে আপনি পরাই দেন, আমরা নিয়ে আসছি। আংটি দিল আর আমার হাতে 2000 টাকা দিল ওরা। দেওয়ার পরে ওরা চলে গেল। চলে গেল, তারপরে আব্বুকে কি যেন বললো, পরে বললো যে আমি ফোনে জানাবো। পরে আমাকে আমার বাবা অনেকক্ষণ পরে আমার রুমে আসলো, আসার পর আমি মানে ভীষণ কান্না করতেছি, অনেক কান্দতে কান্না আমার চোখ পুরো ফুলে গেছে। তখন আব্বু বলতেছে যে আম্মু আমাকে মাফ করে দিও, আমি হয়তো হারিয়ে গেছি। ওরা আমাকে আসলে কি যে বললো আর কি হইলো আমি নিজেও বুঝলাম না। আচ্ছা। ওদের ছেলেটাকে ওরা ঠিক রাখতে পারতেছে না, হয়তোবা ও এর আগে কীটনাশক খাইছিল, এখন হয়তো ও একটু ভয়ঙ্কর কিছু করবে। আমি এটা মানে কি করবো, ওরা আমার হাতে পায়ে ধরে আমাকে পুরো করে ফেলছে, আমি আর কিছু করতে পারলাম না। অনেক ভাবে বুঝাইছি যে আমার মেয়েটাকে গ্রামে বিয়ে দিলে ও পারবে না কিছু করতে। আপনাদের যৌথ ফ্যামিলি, যে ফ্যামিলিতে 15-20 জন মানুষ, এই ফ্যামিলিতে আমার মেয়ে কিভাবে অ্যাকসেপ্ট করবে, কিভাবে থাকবে? এত কখনো এগুলা এই পরিবেশে যাই নেই, এই পরিবেশে থাকেই নেই। তারপরেও তারা বলতেছে যে না। পরে আমি আমার বাবাকে ধরে অনেকক্ষণ কান্না করছি। অনেকক্ষণ কান্না করার পরে আব্বু কান্না করতেছিল। কান্না করার পরে বিকেলের দিকে ফুপিরা সবাই মিলে ডিসিশন নিল যে 2 মাস পরেই মানে বিয়েটার সবকিছু। তখন আমার পরীক্ষার 1 মাস শেষ হয়ে গেছে, আর 2 মাস পরে আমার রেজাল্ট বের হবে। তো ওই টাইমে এটা, তখন আমি আব্বুকে বলছিলাম যে আব্বু তোমরা যাই করো, ওদেরকে একটা প্রমিস করাবো ওরা যেন আমাকে কলেজে ভর্তি করে, আমি যেন আমার লেখাপড়াটা চালায় যেতে পারি। তার মানে শেষ পর্যন্ত আপনাদেরকে হার মানতেই হলো তাদের? হ্যাঁ, ওদের জিদের কাছে। পরে ওদের যে কি জিদ ছিল আর কি জন্য যেটা করলো, ওরা ছোট হয়েও আসছে। তারপরে দিয়েও আইসা হাতে পায়ে ধরে আমার বাবাকে রাজি করছে, আমার ফ্যামিলি সবাইকে মানে ফুপিদের ফুপাদের সবাইকে রাজি করছে। করানোর পরে তারাও ফোনে কথা বলছিল, ফুপিরা যেহেতু রাতে ছিল না, আব্বু ছিল, ওনাদের সাথে কথা বলে সবকিছু রাজি করার পরে তারা চলে গেল। চলে যাওয়ার পরে আব্বু বিকেল দিকে ওদের ফোন দিল যে 2 মাস পরে 2003 সালের 21শে ফেব্রুয়ারি ডেট পড়লো আমার বিয়ের। তখন সে মানে আমি শুধু আব্বুকে একটা কথাই বললাম যে আব্বু তুমি ওদেরকে শুধু একটা রিকোয়েস্ট করবা, যেহেতু তুমি রাজি হয়েছো, তুমি কথা দিছো তাদেরকে, এখানে আমি আর কিচ্ছুই বলবো না, আমার কোনো ইচ্ছা আশা ভরসা কিচ্ছু নেই, যেহেতু তুমি রাজি সেহেতু আমি আর কিচ্ছু বলবো না। তার মাঝে মানে এঙ্গেজমেন্ট হওয়ার পরে ওর জেদ চাপলো যে ও আমাকে দেখতে আসবে, অনেকদিন যাবত দেখে না, ও আমাকে দেখতে আসবে। তো এর মাঝে ওইখান থেকে ফোন আসলো যে ও যাবে, সাথে ওর আর একটা কাজিনকে নিয়ে আসবে, ওর একটা চাচাতো ভাইকে নিয়ে আসবে। তো এর মধ্যে বেশ কিছুদিন পরেই ও আসলো। আসার পরে তো ওর পাটটা তো বাকি ছিল, ওকে একটা আংটি দেওয়ার দরকার ছিল, সেটা ফুপিরা বললো যে ওকে তো একটা আংটি দেওয়ার দরকার ছিল। যাই হোক, পরে ও আসলো, আসার পরে আব্বু কেনাকাটা করে দিল ওকে। কেনাকাটা করার পরে ওকে একটা আংটি বানায় দিল, দেওয়ার পর ঘুরে আমি ওর সাথে কথা বলি না, আমি আমার মতো আমার রুমেই থাকি। ও আমার ছোট বোনটার সাথে কথা বলে, ছোট ভাইটাকে নিয়ে ঘুরে, তারপর ওরা ঘোরাঘুরি করতেছে, ঢাকাতে ঘুরতেছে। তো এর মাঝে ও আমার সাথে কথা বলে না, আমি যেহেতু ওর সাথে কথা বলি না, ও আমার সাথে কথা বলে না। আমার মনে ভিতরে একটা রাগ যে ওর যেতে পূরণ করলো, আমি তো কখনো কল্পনাই করিনি এরকম একটা ছেলেকে আমার লাইফে। ও চলে গেল, চলে যাওয়ার পরে ওদের সাথে কথা, আব্বুর সাথে নাকি কথা হয়েছিল কি লেনদেনের ব্যাপারে। আব্বু নাকি ডিরেক্টলি না করছে যে যেহেতু ছেলে কোনো চাকরি বাকরি করে না, কোনো কিছু করে না, আমি টাকা পয়সা দিব না, কোনো লেনদেন হবে না, যৌতুকের কোনো লেনদেন হবে না। এটা আমার কথা হয়েছে এই অবস্থাতে। হ্যাঁ, এটা নাকি হয়েছে, সেটা আমি ততদিনে জানতেছি, মানে যতদিন বিয়ের দিনটা কাছে আসতেছে তখন জানতেছি। তখন আব্বু, আমার মামা ছিল, মামাকে বলতেছে যে মামার সাথে ফোনে কথা হচ্ছে যে এটা তো সম্ভবই না, লেনদেনের ব্যাপারটা আমার এটা মনের ইচ্ছা, আমি যদি মন থেকে কিছু দেই সেটা আমার বিষয়, আমার মেয়ের জন্য দিব, বাট ওদের জন্য না, ওরা তো রাস্তার ফকির না যে ওদেরকে দিতে হবে, আমি যৌতুক দিয়ে মেয়েদের বিয়ে দিব না। আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো, অনেকগুলো কার্ড নিয়ে আসছে, আনার পর ভাইয়াকে দায়িত্বটা দিল যে তুমি সবকিছু দেখবা। তো ভাইয়া তো মন থেকে রাজি না, ভাইয়া তো মানে সবসময় অল টাইম মেজাজ গরমই হয়ে থাকে। তারপর ভাইয়া কার্ডগুলো নিয়ে আসলো, আনার পর আমাকে বলতেছে দেখো কোনটা তোমার পছন্দ হয়। পরে আমি যে কার্ডটা চয়েস করলাম সেই কার্ডটাই আব্বু করলো, একসেপ্ট করলো, করার পর ওই কার্ডটাই ছাপানো হলো। কার্ডটা সব বিলি করা শেষ। তার মধ্যে ওদের সাথে আব্বুর কথা হলো যে আমার তো প্রথম আমাদের ফ্যামিলিতে বিয়ে, আর মেয়েটাকে গায়ে হলুদের সময় আপনারা আসবেন, কিন্তু গায়ে হলুদ এটা তো ঢাকাতে হয়, এরকম। তো ওরা বললো যাচ্ছে ঠিক আছে আসবো। আমার গায়ে হলুদও খুব ভালো আয়োজনই করা হয়েছিল, অনেক লোকজনকেই বলা হয়েছিল, গায়ে হলুদে সমস্ত ইটি করা শেষ, লোকজন আসা শুরু হয়েছে। এই মুহূর্তে ওদের ওখান থেকে একটা ফোন আসছে। ফোন আসার পরে বলতেছে যে আমরা তো যাইতে পারতেছি না, আমাদের ব্যবসা বাণিজ্য রেখে এরকম গায়ে হলুদ টুলুদ আদিক্ষেতা আমরা করতে পারবো না। এরকম একটা প্রশ্ন মানে আমাদের ফ্যামিলির সবাই মানে হতবাক হয়ে গেল, এটা কি করলো, এগুলা কেন করতেছে এই মুহূর্তে, যারা এত কিছু করে কাকুতি মিনতি বিনয় করে এত কিছু রাজি করলো, এখন তাদের এই আসল রূপ আসতেছে, তার মানে কি? ওরে ফুপিরা তো ভীষণ খেপে গেল। তারা বলতেছে ফোন দাও, না করে দাও, আসতে না।
আমরা বিয়ে দিব না। ওকে। যেহেতু এখনই তাদের আসল রূপ বের হচ্ছে, আরো তো বাকি জীবনে কি করে কে জানে, না করে দাও। ওকে। পরে আব্বু ফোন দিয়ে অনেক রাগারাগি করলো। পরে আমার ওর যে দাদাটা ছিল সে বলতেছে, দেখেন গ্রামের লোকজন তো এগুলো আসলে পছন্দ করে না, আর ওদের তো ব্যবসাটা অনেক বেশি সিরিয়াসলি, আর ওদের একটা দিন যদি দোকান বন্ধ থাকে তাহলে ওদের অনেক টাকা লস হয়ে যায়, প্রায় 1-1.5 লাখ টাকা লস হয়ে যায়। এটা আপনাদের বুঝতে হবে। আপনারা করেন, সমস্যা নাই, এটা তো নিজেরাও করে, এখন তো হয় নিজের গায়ে হলুদটা নিজেরাও করে। এর মাঝখানে আমাকে আমার এক ভাবি এসে বলতেছে যে ফোন দিছে, ওরা কথা বলবে। পরে আমি বলতেছি আমাকে ফোন দিছে কেন? পরে আমি ফোনটা সালাম দিয়ে ধরলাম, দেখলাম যে ওর সেই দাদাটা। পরে আমাকে বলতেছে আমরা তো বিয়ে শপিং করতেছি। আমি মানে অবাক যে কালকে ওরা এখানে আসবে, আজকে এত রাতে গেছে শপিং করতে, তখন রাত 9টা 9:30 বাজে। তা আমাকে কেন ফোন দিছে? পরে আমার বলতেছে যে তোমার কেনাকাটাটা তো করবো, তো তোমার কি কালার শাড়িটা পছন্দ সেটা তুমি বলবা কি? পরে না, আমার কোনো পছন্দ নাই, আপনাদের যা ভালো লাগে সেটাই নেন। তো এর মধ্যে আমার ভাবিটা ফোন ধরছে, যে ভাবিটা ইতালি থেকে আসছে, ওই ভাবিটা ফোন ধরে বলতেছে দেখেন আপনার তো উনি মানে ভাবি বিষয়টা বুঝতে পারছিল যে ওরা এই ধরনের কিছু করবে। তো পরে বলছিল যে দেখেন বিয়ের শাড়িটা খুব ভালো দেখে নিয়ে আসবেন, আর বিয়ের কেনাকাটাটা একটু ভালো মতোই করেন, ওইখানে কোনো ই করেন না। পরে আমি আমার নামটাকে বলছি, তুমি তো খুব খুশি তাই না? তোমার তো খুব খুশি হওয়ার কথা। সে আমার জড়ায় ধরা বুকের ভিতরে নিয়ে বলছে আমি আসলে অনেক খুশি, কারণ আমার নাতিটা এতদিনে একটু সুখী হবে। সে আর এটা বুঝলো না যে আমার কষ্টটা যে কোথায়, সে এটা করলো না, সে হেসে উড়াই দিতেছে। তো আমাকে সকালবেলায় পার্লারে নিয়ে যাওয়া হলো, পার্লার থেকে সাজানো টাজানো সবকিছু রেডি করা হলো। তো ওদেরকে বারবার ফোন দিতেছে যে আপনারা কোথায় আছেন, এখানে একটু তাড়াতাড়ি আসবেন। শুক্রবার যেহেতু আরো 21শে ফেব্রুয়ারি ছিল ওইটা দিনটা, বলতেছে যে এখানে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে, গেস্টরা এসে কিন্তু জিজ্ঞেস করবে যে বরকে এটা সেটা প্রশ্ন করবে, তো আপনারা একটু চেষ্টা করবেন দূর থেকে আসবেন, খুব তাড়াতাড়ি আসবেন। তো ওরা মানে বারবার বলতেছে হ্যাঁ আসবো। তো এরই মাঝে একজন নাকি ফোন ধরছে, ধরে বলতেছে যে দেখেন এরা তো এখনো রেডি হয়নি, গাড়ি এসে বসে আছে, এরা তো রেডি হয়নি, কেউ তো এখনো বের হয়নি। তখন 12টা 12:30 বাজে ওই টাইমে। ওদের আসতে আসতে মনে হয় যে 3টা 4টা বেজে গেছে জামালপুর থেকে। তো ওদের মানে ফার্স্ট টাইমে আমি যেটা আমার কানে আসলো যে আমি বসে আসছি, ওই টাইমে আমার কাজিনরা এসে বলতেছে কি অবস্থায় আসছে, একটা মাইকও নিয়ে আসছে। আর এক পর্যায়ে যাই হোক এরকম ওরা চুপচাপ হইলো, আব্বু সবাইকে শান্ত করলো। শান্ত করার পরেই আবার হাউমাউ চেঁচামেচি মানে বিয়ে যে ওরা ইটা আনছে কেনাকাটার মানে সুটকেসটা নিয়ে আসছে, ট্রলিটা নিয়ে আসছে, ওইটা মানে খোলার সাথে সাথেই মানে সবার মেজাজ গরম। মানে আমার যে আপুরা ছিল, তারপর আমার ভাবিরা ছিল, আমার যে ফুপিরা ছিল, সবাই মানে চেঁচামেচি এগুলা কি নিয়ে আসছে, এই ধরনের এগুলা কি কেনাকাটা, এগুলো কয় টাকা দিয়ে আনছে? 2 টাকা 3 টাকা হবে। এগুলা নিয়ে কি কেউ ঢাকা শহর বিয়ে করতে আসে? আর এরকম একটা পরিবেশের ভিতরে এই বাড়িটা দেখলেও তো বোঝা যায়। আমি ততক্ষণ বুঝিও নাই। পরে আমার আপু যায় বলতেছে, আমার এক ভাইয়ের বলতেছে এক কাজ করো, মার্কেটে যাও, যায় শাড়ি শুড়ি নিয়ে আসো, এগুলা পরায় কখনোই বোনকে দিব না, ওরা যা করে করুক। তো এগুলা নিয়ে অনেক চেঁচামেচি হয়ে গেছে। পরে আমার সেই যে ইটা ছিল, ওদের যে দাদাটা ছিল, উনি এসে আবারই সেখানে হস্তক্ষেপ করে উনি আবার সব শান্ত করলো, সবকিছু বুঝাইলো। আর আমার বিয়েতে আমার ওই সময় যখন মানে ওদের শাড়ি পরানোর আগে আমার যে শাড়িটা পরায় রাখছিল, আমার ফুপিরা দিচ্ছিল পার্লারে নিয়ে যাওয়ার সময়, ওই শাড়িটা তখন সবাই ওদের বাড়ি থেকে যারা কয়েকটা মেয়ে আসছিল, তো আমার ভাসুর তখন বিয়ে করছিল, ওই আমার ভাবিটাকে বলতেছে যে দেখো যেই শাড়িটা পরে আছে এই শাড়িটার দামটা জানো কত, এই শাড়িটার সাথে ওই শাড়িটা একটু তুলনা করো। আমাদের তো মন চাইতেছে ওই শাড়িটা না পরে এই শাড়িটা পরে আমরা মেয়েটাকে বিদায় করে দিই। ওনাদেরকে এইভাবে বলতেছিল, তারা মানে মন খারাপ করে প্রতিটা বিষয় তারা দেখতেছিল, আর ভীষণ রাগান্বিত হইতেছিল, আমি দেখতেছিলাম। তো এর মধ্যে আমার যে গয়নাগুলো ছিল এগুলো আমার ওই যে ছোট একটা বোন আসছিল, তারপরে আরো চাস্তো বোনরা আসছিল, ওরা আসছিল। তো গয়নাগুলো যখন বের করছে 7-8 ভরির মতো গয়না ছিল, আম্মু 2 বোনের জন্য সমান সমানই রাখছিল। তো এই গয়নাগুলো বের করে যখন দেখাইছে, তখন মানে ওর যে বড় ভাবিটা ছিল উনি মানে অনেক হিংসায় পড়ে গেছে যে এত গয়না দিয়ে, উনি বলতেছে এত দূরের রাস্তা এত গয়নাগাটি দিয়ে না, এগুলো পরবর্তীতে আস্তে আস্তে দেন। পরে আমার ফুপি বলতেছে কেন, প্রয়োজন আমরা সাথে দিব। পরে মানে এইরকম হওয়ার পরে তো আমার গয়নাগুলো যখন পরাইলো, তখন ওদের দেওয়ার কথা ছিল হাতের 2টা বালা, মানে চুড়ি দেওয়ার কথা ছিল। ওইটা ওদের সাথে নাকি কথা হয়েছিল যে ওই চুড়িটা ওরা দিবে। তো চুড়িটা নিয়ে আসতে একদম চিকন আর দেখতে পুরাতন লাগতেছিল, এটা সবাই বলতেছিল। তো ওগুলো নাকি ঢিল মেরে ফেলে দিচ্ছিল। তারপর আমার ফুপিরা সব শাড়ি শুড়ি ঢিলাই ফেলে দিছে। এগুলো নিয়ে এরকম যাক ওই পাটগুলো সবকিছু হয়েছে। হওয়ার পরে যখন এই যে কাবিন যখন রেজিস্ট্রি করবে, ওই টাইমে যখন কাবিনের টাকাটা উল্লেখ করছে, ওরা নাকি বলছে 50,000 টাকা।
তখন আমার ভাইয়া খুব খেপে গেছে। পরে ওইটা নিয়ে মানে বিরাট ধরনের একটা গন্ডগোল হয়ে গেছে, হাতাহাতির মতো হয়ে গেছে আমার ভাইয়ের ফ্রেন্ডের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার সেই দাদা শ্বশুর, ওই যে ওর যে দাদাটা ছিল ওনার সাথে, তারপর আমার যে ওর যে বড় ভাই ছিল, ওদের সবার সাথে অনেক খারাপ হয়ে গেছে। এক পর্যায়ে বলতেছে যে এখানে বিয়ে করবো না, চলো, মানে বিয়ে করাবো না ওরা বলতেছে। আর আমার ভাইও বলতেছে তোদের মতো রিক্সাওয়ালার কাছে, চাষাপোষার কাছে আমার বোন বিয়ে দিব না, আমরা তো দিবই না, তোরা কেন আসছিস আজকে, এই তোদের পরিবেশের সাথে আমাদের পরিবেশ তো বনেই না, দেখ তো তোরা নিজেদেরকে তাকায়া আর আমাদের পরিবেশটা দেখ, এখানে পরিবেশটা দেখ। এরকম ভাবে হওয়ার পরে মানে ওই টাইমে মানে কাজীর পক্ষ থেকে খুবই চাপ দেওয়া হচ্ছিল যে এটা যেন সিগনেচার করা হয়। বাট ও তো ও মানে সাথে সাথেই সিগনেচার করে দিছে, ই নিয়ে যা হয়ে হোক সিগনেচার করা হয়ে গেছে। আর ও হ্যাঁ লতিফের, আর ওর দুলাভাইরা বলতেছে চলো ওঠ, এখানে বিয়ে হবে না। ও মানে সিগনেচার করার আগে বলতেছে আমি যেখানে বিসমিল্লাহ করে বসছি এখান থেকে আর উঠবো না, এত কষ্টের পরে এত দৌড় ধরপের পরে যেহেতু আসছি এখানে আমার যাওয়া সম্ভব না। পরে বলছে তাহলে তুই একাই বিয়ে করে নিয়ে যাস, আমরা চলে গেলাম। এটা বলার পরে এক পর্যায়ে সেখানে যারা মুরব্বীরা ছিল সবাই মিলে থামানোর চেষ্টা করার পরে কোনো মতে বিষয়টা সামাল দিল। কিন্তু অনেক অপমান মানে দুই পক্ষকে খুব অপমান করা হয়েছে, ওরা কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলে নাই, সবাই সমান সমানই ছিল। তারপর আমার এখানে যখন আসছে আমি তো মানে কান্না করতে করতে আমার চোখ দিয়ে পানি আসতেছে না, এমন অবস্থা যেগুলা কি হইতেছে, এখন থেকে এই অবস্থা আরো দুদিন পরে আছে। আর যে ঘটনাটা ঘটলো তারপরে যে ওদের বাড়িতে গেলে আমি কতটুকু হ্যাপি হবো এটা আমার মানে ওই দিনই বোঝা হয়ে গেছিল। পরে যখন আমাকে সিগনেচার করতে বলা হলো আমি চুপ করে আসি, আমি সিগনেচার করতেছি না বা কবুলও বলতেছি না, আমি শুধু আমার বাবাকে খুঁজতেছি যে বাবা এসে কখন আমাকে সায় দিবে যে হ্যাঁ বলো সে ঠিক আছে। তখন সবাই অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, সবাই বলতেছে কি হইলো বলে না কেন, কি সমস্যা। তখন কে যেন বললো যে হ্যাঁ ওর বাবাকে ডাক দাও, মেয়ে মনে হয় অপেক্ষা করতেছে ওর বাবার জন্য। তখন আব্বু আসলো, আসার পরে সে মানে অন্যরকম হয়ে গেছে। আমি দেখলাম যে আব্বু এনি টাইম যে কোনো মুহূর্তে সেন্সলেস হয়ে যাবে, তার অবস্থা খুবই খারাপ। সে বুকের উপরে হাত দিয়ে এখানে এসে বলতেছে আচ্ছা ঠিক আছে বলো, সে চোখের পানি ছেড়ে দিছে। তারপর আমি আবারও জিজ্ঞেস করলাম তার চোখের দিকে, মানে আমাদের কথা হচ্ছে চোখে চোখে, আব্বু আমার চোখের দিকে তাকায় আছে, আমি আব্বুর দিকে তাকায় আছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আব্বুর চোখ দিয়ে পানি পড়তেছে। পরে সে আমাকে বুঝালো যে হ্যাঁ বলো ঠিক আছে কোনো সমস্যা নাই, যা হয়েছে এটা হয়, এরকম হয়। পরে আমি সিগনেচার করলাম, করার পর আমাকে বিদায় দিল, উঠলাম গাড়িতে। উঠার সময় মানে আমার ভাইয়া অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, আমার বড় ভাইটা অজ্ঞান হয়ে গেছে। সবাই ওরে খুঁজতেছে যে ও কই, ও রুমে যায় সেন্সলেস হয়ে যে কখন পড়ে আছে কেউ জানে না। পরে ওকে ঠিক করলো, আমাকে গাড়িতে উঠানোর জন্য অপেক্ষা করতেছে, পরে ওকে নিয়ে আসছে। আমার মনে আছে ভাইয়া এসে আমাকে জড়ায় ধরে কান্না করতেছিল আর বলতেছিল যে তোমাকে বিদায় দিতেছি না তো, আজ মনে হইতেছে যে তোমার লাশটাকে আমরা কবরে দিতেছি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো উইথ 920-তে। আয়েশার জীবনের গল্প আপনারা শুনছেন। অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে এবং সবগুলো প্রশ্ন একই সাথে। জি আয়েশা, আপনি যেটা বলছিলেন তারপর। হ্যাঁ ভাইয়া পরে এক প্রকার ওই কথাটাই বললো যে আমরা তো তোমাকে বিদায় দিচ্ছি না, আমরা ভাবতেছি তোমার লাস্টটাই কবরে দিচ্ছি, এরকম বলে বিদায় দিল। তারপর আব্বু ওরা যা যা মানে ফর্মালিটি থাকে ওগুলো সবকিছু শেষ করলো, করার পরে আমি মাইকোতে উঠলাম, দেখলাম যে ওরা একটা মাইকোতেই আসছে, সবাই যা বলতেছিল সত্যি কথাই বলতেছিল। আর তাদের ড্রেস আপ গেট আপ খুবই ছিল, একদম অন্যরকম ছিল, গ্রাম্য ছিল। ওটা দেখার পরে ওরা আমি মানে আমার বাবার দিকে বারবার মানে পেছনে গাড়িটার পেছন দিকে তাকাচ্ছিলাম আর কান্না করতেছিলাম। আমার বাবাও দেখতেছিলাম যে চোখের পানি তাকে কেউ সান্ত্বনা দিয়ে রাখতে পারতেছিল না, সে একদম মুসড়ে মুসড়ে পড়তেছিল। পরে উঠার পরে তারা মানে তাদের টেনশন যে এত গয়নাগাটি দিছে, ওরা বলতেছে এগুলা তো করে নাই, আমাদের বিপদে ফেলবে, এখান থেকে জানলোই যে এত দূরের রাস্তা 4-5 ঘন্টা জার্নি করে যাইতে হবে, তার মানে এটা নিয়ে গাড়ির ভিতরে বসে দুনিয়ার আলোচনা করতেছে। তোর যে বড় বোনটা ছিল উনি খুব মোটা সোটা ছিল, তো আমি জানলার কাছে বসছিলাম আর আমাকে বলা হয়েছিল, আমি আমার ভাবিদের কাছে বলছিলাম যে আমার কিন্তু মানে বাসে উঠলে বা দূরে জানি আমার খুবই সমস্যা হইতো, বমি হইতো। তো ওরা বলতেছে যে ও তো মনে হয় বমি করে, এই জন্য ওই যে ট্যাবলেট ছিল ওইটা দিল, তারপর ওইটা খাওয়ানোর পরে সব মানে এমন ভাবে চেপে চেপে বসতেছে, আমার বসতে খুব কষ্ট হইতেছিল। আর ভারী শাড়ি গয়না টয়না পরা ছিল, খুব গরম লাগতেছিল, খুব আনইজি লাগতেছিল। পরে আমার ওর যে বড় বোনটা ছিল উনি, ওনার হাজবেন্ড, ওনারা আমার পাশে বসছে। পরে ওই যে ভাবিটা ছিল মানে আমার ওর বড় ভাইয়ের বউটা ছিল, আমার যে যা হইলো, উনি বলতেছে ওদেরকে একসাথে বসতে দেন, আপনারা কেন এখানে বসছেন, আপনারা একটু চাপেন। পরে ওই ফার্স্ট ও পেছন থেকে এসে আমার সাথে বসলো, বসার পরে
মানে ও কোনো কথা বলতেছে না, আমিও কোনো কথা বলতেছি না। তো 4-5 ঘন্টা জার্নির মধ্যে এক জায়গায় যে স্টপেজ হলো, ওরা কিছু খাওয়া দাওয়া করলো, করার পরে গেলাম। যাওয়ার পরে তখন রাত 2টা-3টার মতো বাজে, শীতের রাত ছিল, ফেব্রুয়ারি মাস, 2টা-3টা বাজে। ওই টাইমে গেলাম। যাওয়ার পরে আমি ওদের বাড়িটাও কখনো মানে কিরকম হবে কেমন হবে ওইটাও মানে কখনো ধারণাই করি নাই যে কিরকম ওদের বাড়ির লোকেশন হবে কি। তো গেলাম অন্ধকারের ভিতরেই, কারেন্ট টারেন্ট নাই ওদের এলাকাতে, ওটা বুঝতেই পারলাম। এলাকার ভিতরে ঢুকেই দেখলাম যে প্রতিটা মানে রোডে যে থাকে ল্যাম্প পোস্ট গুলো, ওগুলাও নাই, খুবই ঘুটঘুটে অন্ধকার একটা এলাকার ভিতরে ঢুকতেছি, কোনো আলো টালো দেখা যাইতেছে না। তো ওদের বাড়ির সামনে দেখলাম যে অনেক লোকজন দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকার পরে আমার সাথে আমার নানুটা গেছিল আর আমার 2টা কাজিন গেছিল, আর একটা মানুষও জানে। ওই যে ঝগড়াঝাটি গন্ডগোল হয়েছিল, তার জন্য আমার ভাবিটাপে ওরা কেউ জানে এই সাথে। তো অনেক লোকজন মানে অনেক কথা বলতেছে, গ্রামের লোকজন যেরকমটা হই হুল্লোড় করে ওরকম ওরা করতেছে। আমি একটু থামাতে চাই আপনাকে এখানে, মানে এখানে আমাদের কিছুটা হলো রাগও হচ্ছে আপনার ফ্যামিলির উপরে। আপনার ফ্যামিলিকে দেখে নাই বিয়ের আগে? আপনার যে জায়গায় আপনাকে বিয়ে দিচ্ছে তার পরিবার সম্পর্কে জানতো না, দেখতো না, দেখে না একেবারে? এটা আমার মামারা জানতো, আব্বু জানতো না। তো আপনার বাবা আপনার সম্পর্কে এতটা বেশি কনসাস, আপনার বাবা আপনাকে মাথায় রাখবে না হাতে রাখবে সেটার ব্যাপারে সে সিদ্ধান্ত নিতে পারে না, এত এত আদর করে, তো সেগুলো সে দেখবে না? হয়তোবা সে ওই মানে ওদের ওখানে দেওয়ার ইচ্ছা। এটা তো আপনার বাবার ভুল। হ্যাঁ, আমি তার কারো ভুল দেখতে পাচ্ছি না, বিকজ আপনার হাজবেন্ড, তখন সে হাজবেন্ড, সে যে টার্গেট করেছে সেই জায়গাটায় সে সাকসেস, তাদের ফ্যামিলি যে চিন্তা ভাবনা করেছে সেই জায়গায় তারা সাকসেস। আমি তো মনে করবো যেটা আপনার ফ্যামিলির ভুল এবং আপনার জায়গাতেই ভুল এখন পর্যন্ত। জানেন আমরা ভবিষ্যতে কি হয়েছে? আমার ভুল। ওকে বলুন। তারপর পরে দেখতেছি যে সেটা একদম ছোট্ট একটা রুম, মনে হয় যে ওই খাটটাই যা পড়ে ওইরকম, আর 2টা পা ফেলা যায় এরকম একটা জায়গা। আর তাদের 3-4টা রুম, ওই রুমগুলোর মধ্যে অনেকগুলা মানুষ, তারা ভাই বোন সব মিলে 6 জন। আবার তাদের বড় বোনটাকে বিয়ে দিছে, ওটার বাচ্চা কাচ্চা আছে, ওরা হাজবেন্ড সহ আসলে ওই রুমগুলাতেই মনে হয় থাকে। তো আমাদের রুমটা খুবই ছোট, আর খাটটা ভেঙে যখন আমার হাতটা কাটি হলো, আমার তখন খুবই কান্না পেতেছিল। ও তখন জিজ্ঞেস করতেছে, ও বাইরে যে বলতেছে, আচ্ছা এই রুমের খাটটা কি চেঞ্জ করা হয় নাই? আমি তো বলছিলাম এই রুমের খাটটা চেঞ্জ করার জন্য, ওটা বলছে আমি শুনতেছি। পরে ওর মা বলতেছে এত কথা বলিস না, তুই আর কোনো কথাই বলবি না। সকালবেলা অনেক লোকজন আসলো দেখার জন্য, দেখতে আসবে। তো আসার পরে সবাই বলতেছে কি দিল কি করলো। পরে উনি বলতেছে, মানে আমার শাশুড়ি বলতেছে যে কি দিবে, মেয়েরে যা দেওয়ার তাই দিছে, আমার ছেলের তো আর কিচ্ছু দেয় নাই। কিন্তু আমি পরবর্তীতে শুনলাম যে আব্বু 2 লাখ টাকা দিছিল, যে বিয়ের যে খরচটা ওরা যে গেছে আসছে ওইটার জন্য, মানে যাওয়া আসার জন্য যে খরচটা মার্কেটিং এর জন্য, এটা নাকি আব্বু 2 লাখ টাকা দিছে। পরে ওদের এলাকার লোকজন বলতেছে না অনেক গয়নাগাটি তো দিছে দেখলাম। দুপুর দিকে একটা মহিলা আসলো, সে এসে আমাকে বললো যে আমি তোমার চাচি শাশুড়ি হই, এরকম এরকম এই অবস্থায়। বলার পরে আমার সেই ছোট ননদটা, ওর একটা বোন ছিল, এটা আনমেরিড ছিল, আমার মতো সেম এজই ছিল। তো ও এসে বলতেছে ভাবি আপনার যে হাতের এই রুলি 2টা ছিল, ওই 2টা দেন তো, উনি একটা দাওয়াতে যাবে, ওটা দেওয়ার জন্য। পরে আমি বলতেছি যে ও আচ্ছা ঠিক আছে। আমি তখন আর এত কিছু বুঝি নাই। পরে চুড়িটা দিলাম, দেওয়ার পরে ওটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে ওই দিন কোনো লোক জানে, তারপরের দিন গেল। যাওয়ার পরেই ওরা যা অপমান করার দরকার, এখান থেকে আব্বু বেশি লোকজনও নিয়ে যায়নি। আমার যে ভাইয়ারা ছিল, রিলেটিভ পার্সন যারা ছিল, ফুপি ফুপু, ওরা কেউ জানে, শুধু আব্বু গেছিল আর আমার মামার বাড়ি থেকে যারা যাওয়ার দরকার ছিল ওরা গেছিল। যাওয়ার পর ওদের ওইখানে আবার কি নিয়ম ছিল যে ঘরের যেই জিনিসপত্র থেকে সে ওই এলাকায় ওইটা একটা ছিল, সমস্ত কিছু দেওয়া লাগে, সেটা হোক থালাবাটি থেকে শুরু করে যা কিছু লাগে ওইখানে ওইটা দেওয়ার নিয়ম। তো ওগুলা নাকি লাগে, তাব্বু এগুলা জানতো না। পরে এখান থেকে নাকি মামারা বলছিল যে এটা নিয়ে যাইতে হবে, না সমস্যা হবে। তো একটা ফ্যামিলি মানে একটা পরিবারের যা লাগে, টুকিটাকি যা লাগে, ওগুলা সবকিছু নিছে। ও তার মাঝে একটু বলি, আমি একটু বাদ রাখছি। তো পরদিন কি হলো, সকালবেলা যখন উঠলাম তখন আমার যে শাশুড়ি, সে বলতেছে যে এক কাজ করো, যে ওদের যে মাটির চুলা, সেটা সে কি করলো, লাঠি দিয়ে ভেঙে ফেললো। কি আপনার হাজবেন্ড? না, আমার শাশুড়ি। আচ্ছা। ভেঙে বলতেছে এটা ঠিক করো। তখন আমার নানু বলতেছে যে উনার তো আবার ওই ভাস্তিজা বউ হয়, বলতেছে বউ এটা কি বলতেছে, ও তো এগুলো ঠিক করতে পারে না, ও তো এগুলো জানেই না, এগুলো তো বলাই হয়েছে। বলে কি আপনি চুপ করে থাকেন, এগুলা করতে হবে না, এগুলো এখানে চলবে না, ঢাকা শহরের মেয়ে গ্রামে আসছে, এখন এগুলাই মানতে হবে। তার মাঝে ওর সাথে আমার কোনো কথা হচ্ছে না, আর ও আমাকে সময় দিতে পারতেছে না। ওর মা সবসময় ওকে বিজি করে রাখতেছে। ও যে ওদের যে সাংসারিক কাজ, দোকানের কাজকর্ম, ওই তখন ওরা ওইটাই করতেছে। তো ওই দিন ফার্স্ট আমার ছোট বোনটা বলতেছে যে তুমি ভাইয়ার সাথে কথা বলো না, ভাইয়া তো বললো যে ভাইয়ার সাথে তুমি কথা বলো না। পরে আমি বললাম যে কি কথা বলবো ওর সাথে। ও বলতেছে যে ভাইয়ার সাথে কথা বললো। তো আমাদের রাতের ট্রেন ছিল, আমার মনে আছে, রাতের বেলা আসতেছিলাম। তো আমার কয়েকটা দুলাভাই গেছিল, ওনারা খুব দুষ্টামি ফাজলামি করতেছিল ওর সাথে। বলতেছে কি ব্যাপার, কথা বলে না কি, এখন ওর এত দূরত্ব কেন, এরকম সেরকম। পরে ও আবার ওনাদের সাথে বলতেছে যে আপনার, ও তো কথাই বলে না আমার সাথে। আমার জিজ্ঞেস করেন তো, আমার সাথে এই 2 দিনে 2টা কথাও বলে নাই।
আমাকে জিজ্ঞেস করে না আমি খাইছি না খাইছি কি আসু বিষয় এরকম ধরনের কোনো কথাই বলে নাই। পরে ওনার বললো আচ্ছা আস্তে আস্তে বলবে, এখন তো ঢাকা যাচ্ছে, ঠিক আছে এখন ঢাকা গেলে ওর নিজের বাসায় গেলে নিজের পরিবেশে গেলে, তোমাদের বাড়িটা তো একটা অন্যরকম পরিবেশ ছিল হয়তো বুঝে নাই, এখন আমাদের এখানে যায়। তো যাওয়ার পরে আমরা বাসায় গেলাম, যাওয়ার পরে ফ্রেশ হয়ে যখন আমি আমার রুমটা গেছি, আমার রুমটা যে আমি দরজা নক করে দিছি, তখন আমার ভাবিরা বলতেছে যে একা ঢুকো না আর দরজা নক করো না, তোমার রুমে ও যাবে। পরে আমি বললাম কেন, আমি আমার রুমে কাউকে ঢুকতে দিব না, আমি ঘুমাবো, আমার খুব খারাপ লাগতেছে, আমি এই দুদিন ঘুমাইনি। ও মানে ফার্স্ট আমার রুমে ভাবিরা ঢুকাই দিয়ে দরজা বাইরে থেকে লাগাই দিল। দেওয়ার পরে ও আমার সাথে বসলো, বসার পরে আমার সাথে কথা বলতেছে। তারপরে যাক ওই দিনই ওর কাছাকাছি আসা, ওর সাথে কিছু কথা বলা বা কাছাকাছি আসা, ভাবিরা বুঝাইলো আমাকে, অনেক কিছু বললো, বলার পরে ওরা হাসাহাসি করে চলে গেল। তারপরে এই কাছাকাছি আসা, তারপর আমরা 3-4 দিন ঢাকাতে ছিলাম। থাকার পরে আবার যখন ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পরেই মানে আমার শাশুড়ির যে আসল চেহারাটা আমার সামনে বের হয়ে আসলো। সে আমি যাওয়ার সাথে সাথেই বলতেছে কি দিছে তোমার বাবা, কি কি দিল, আমার ছেলেকে কি দিল। আর তুমি বিয়ে কি দিলে? কয়দিন পরে? এটা বিয়ে মানে ওই যে আমাদের ফ্রিল্যান্সে আসলাম হয়তো মেবি 6 দিন পরে। 6 দিন পরে আমরা এসে ঢাকাতে 3 দিন থাকলাম, আর ওদের বাড়ি থেকে আমরা 2 দিন পরে ফিরানিতে আসলাম। তখন বলতেছে যে তোমার বাবা কি কি দিছে, এত বড় লোক, এত বড় বড় কথা বলে, কি দিল, কি করলো, আমার ছেলেকে কি দিছে। পরে বিয়েতে তো ওদের সবাইকে কাপড় চুপড় যা যা লাগে সবকিছু দিছে। তো ওদিন আবার জিজ্ঞেস করতেছে কি দিছে। পরে আমি বললাম যে যে কাপড় চুপড় এগুলো এগুলো দিসাম, এগুলো ঢিল মেরে ফেলে দিয়ে বলতেছে এগুলা কি, এগুলা দিয়ে কি হয়, এগুলার কোনো মূল্য আছে, এগুলার কোনো দাম আছে, এগুলা দিয়ে কোনো কিছু হয় না, সরাও, যত সব ফকির টকির এর কাছে যায়। আমার ছেলেটা পড়ছিল, ও যে কি দেখছিল, তখন ওরে না বলতেছে একটা জুতা তুলা করে বলতেছে তোরে জুতা দিয়ে পিটানোর দরকার, কি দেখে পাগল হয়েছিলি কি। আমি আমার রুমে এসে মানে অনেক কান্না করলাম যে আমার বাবাকে ফকির টকির বলতেছে, এগুলো কি বলতেছে, এরকম কেন। তাই এগুলো চেপে রাখলাম। তো রাখার পরে মানে আমারে বলতেছে রান্না বান্না করতে হবে, আজানের সময় উঠবা, মানে ফজরের আজানের সময় উঠতে হবে, এরকম বলার পরে তো আমার সেই আজানের সময় উঠে তারপর ওই যে ল্যাম্প ছিল, যে হারিকেন ছিল, ওগুলা ওদের বাড়িতে কারেন্ট ছিল না, ওইটা ধরে ধরে তারপর আমার উঠান ঝাড় দিতে হইতো অন্ধকারের ভিতরে। তখন 4টা 4:30 বাজে ওই টাইমে। উঠার পরে ওদের সব মিলে টোটাল ফ্যামিলির লোকজন ছিল, কাজের লোকটোক সহ 17-18 জন লোক ছিল। বড় বড় ভাতের পাতিলে রান্না করতে হইতো। তো ওরকম ভাবে রান্না টান্না করে আমি মানে পারতাম না, কোনো কিছুই পারতাম না। তারপরও মানে হেল্প নিয়ে করার চেষ্টা করতাম, বাট ভালোটা করতে গেলে খারাপ হয়ে যেত, হয়তো বা ভাত নষ্ট হয়ে যেত, বা তরকারিতে আমি তো কখনো এগুলো করি নেই। তো আমার বড় জাটা আমাকে বলতো, ওর যে বড় ভাইয়ের বউটা, উনাকে আমি বলতাম যে একটু হেল্প করেন, তো ও বলতো কি আচ্ছা সরো সরো, তোমার করতে হবে না। তো উনি করতো। তো আমার শাশুড়ি বলতো এই তুমি করো কেন, তোমার করতে হবে না, ওরে বলো, ওই বড় লোকের মেয়েরে বলো, ফকিরের মেয়েকে বলো, ও করবে, ও কেন পারে না। তো আমি এর মাঝে আম্মু গেছে, আম্মু যায় মানে দূর থেকেই মানে আমাকে দেখে আম্মু মানে চোখের পানি ছেড়ে, এটা কে, আম্মু চিনতেছে না যে এটা কে। আম্মু আমাকে জড়ায় ধরে বলতেছে যে আমার বাসার কাজের বুয়াও তো এটা ভালো পরিবেশে থাকে। কতদিন পরে দেখা হলো? 10 দিন পর। 10 দিন? 10 দিনের মধ্যে এই অবস্থা? হ্যাঁ। পরে আম্মু মানে দেখতেছে যে আমার চেহারা একদম কালো টালো হয়ে একদম আমার শরীরে কোনো মানে পরিবেশই নাই। ও বলতেছে আমার বাসার কাজের বুয়াটাও তো এর চেয়ে তো অনেক ভালো থাকে। এটা কি, এটা বলার সাথে সাথে আমার আম্মুর অপরাধ হয়ে গেছে। সে আমার আম্মুর বলতেছে শুনো, নিজে যেমন পাট বিবি সাচ্ছ ঢাকাতে বিয়ে হয়ে, এখানে এটা চলবে না, এগুলা কখনো বলবা না তোমার মেয়েকে এসে। ও তার মাঝে আম্মু আমার হাত দুটা খালি দেখছে। পরে আমি বলতেছি যে ও এটা আমার এক চাচি শাশুড়ি নিয়ে গেছে। পরে সে আমার ওই ননদটাকে জিজ্ঞেস করলো চুড়ি দুইটা কই। পরে ও বলতেছে ওইটা তো উনার চুরি ছিল, ওইটা শুধু নিয়ে যায় ভাবিকে পরায় নিয়ে আসছে, ওটা উনার চুরি, উনাকে দিয়ে দিছে। আমার আম্মু তো পুরো হতবাক হয়ে গেল যে অন্যের চুরি নিয়ে যায় আমার মেয়েকে পরায় বিয়ে করায় নিয়ে আসছে, এটা কেমন ধরনের কথা। ওরা যদি আগে বলতো তাহলে তো আমি আমার মেয়ের জন্য সব দিতে পারলে তো এই দুইটাও দিতাম, এটা কেন করলো, এটা নিয়ে মানে অনেক কিছু হয়ে গেল। পরে ওইখানে আমার শাশুড়ির সাথে অনেক তর্ক বিতর্ক হইলো, আম্মুকে অপমান করলো, আম্মু চলে আসলো, আমাকে আর দিল না। 15-20 দিন পরে আব্বু একটা হ্যাঙ্গিং সেট, তখন খুব দামি ছিল, আর একটা সিমের দাম ছিল 2000 টাকা। ওই সিমটা কিনে আব্বু ফোনটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে অনেক বাজার টাজার করে নিয়ে গেছে, সাথে আমার মামাদেরকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আব্বু মানে আমি তখন আব্বুর সামনে যাইতেছি না, কারণ আমি জানি যে আম্মু যেহেতু দেখে গেছে, আম্মু তো আব্বুর বলবেই না যে আমার এই পরিবেশ, আর আমার এই অবস্থা দেখলে আব্বু হার্ট ফিল করেই মারা যাবে। পরে আব্বু বারবার বলতেছে যে আমার মেয়েটা কোথায়, আমার শাশুড়িকে সে ভাবি ডাকে, বলতেছে ভাবি ওরা একটু ডাক দেন। বলতেছে রান্না করতেছে। আব্বু বলে রান্না করতে পারে, কে বলছে পারবে না কেন। তো এই মাঝে হঠাৎ একদিন কি নিয়ে যেন কি হয়েছে, ওর মাসের সঙ্গে কথা তর্কতর্কির মাঝখানে ও এসে মানে তখন আমাদের বিয়ের মনে হয় 3 মাস 3.5 মাস হয়ে গেছে। ওই টাইমে ও আমাকে অনেক মারলো, মারধর করলো যে হ্যাঁ তোমার জন্য বিয়ে করে এত অশান্তি, এত কথাবার্তা। তোমার জন্য বিয়ে করে মানে? তোমার জন্য বিয়ে করে মানে আমি ঠিক বুঝলাম। হ্যাঁ তোমাকে বিয়ে করে মানে তোমার জন্য, মানে কতদিন পরে আপনার গায়ে হাত তুললো? 3.5 মাস পরে।
বিয়ে 3.5 মাসের মধ্যেই হ্যাঁ এই প্রেম প্রীতি সব উবে গেল? হ্যাঁ, পরে ও আমাকে মারলো, মারার পরে ও আর বাড়িতে নাই। তো আমার মানে হঠাৎ করেই খুবই পেটে পেইন করতেছে, তো আমি বুঝতেছি না যে কেন এরকম হচ্ছে। তো হুট করেই মানে ব্লিডিং শুরু হয়ে গেছে। তো আমি আমার বড় জাটাকে ওনাকে বললাম যে ভাবি এমন এমন আমার তো এরকম প্রবলেম হচ্ছে। পরে ডাক্তারের কাছে নেওয়ার পর বলতেছে যে উনি তো প্রেগনেন্ট ছিল। আমি তো মানে বুঝতেই পাইনি, আমি ওগুলো আসলে কখনো বুঝি নেই বা ফিলি করে নেই। তখন ডাক্তার বলতেছে যে ওনার তো অ্যাব্রেশন হয়ে গেছে, এটা যেভাবেই হোক ব্লিডিং শুরু হয়েছে, হয়তো এটা কিভাবে হলো। পরে আঘাত যে করছে ওরা এটা বললো না, ডাক্তার কাছে এটা লুকায় রাখলো, বললো যে হাঁটার সময় পড়ে গেছে, পড়ে যে এরকম হয়েছে। পরে ডাক্তার বললো যে আচ্ছা আমি মেডিসিন দিচ্ছি, বাট ব্লিডিং বন্ধ হচ্ছে না। তাও ও 3-4 দিন হয়ে গেছে, আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর আমি খুব কান্নাকাটি করতেছি যে আমাকে যেভাবে হোক আমাকে ঢাকা আমার আব্বু আমার কাছে দেন। পরে আম্মু গেল, যাওয়ার পরে আম্মুর সাথে সাথেই বললো যে আমার মেয়েকে আর এখানে রাখবো না। ঢাকা নিয়ে আসলো, ঢাকা নিয়ে আসার পরে ট্রিটমেন্ট করলো। 3 মাস আমার ব্লিডিং গেছে। 3 মাস ব্লিডিং হওয়ার পর ডাক্তার বলতেছিল যে ওর যদি নেক্সট টাইম বেবি আসবে ওর কিন্তু অনেক রিস্ক হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। তো এটা বলার পরে আমাকে আর দিচ্ছে না। পরে ও এসে ওর বড় ভাই ওদেরকে নিয়ে এসে পরে ও নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো ওরকম অত্যাচার হয়, সারাদিন যায়, আমার কাজ করতে করতে সময় যায়, আমার শাশুড়ি আমাকে খেতে সময় দেয় না। লেখাপড়া আর হয় নাই। ওই ঝামেলার কারণে, ওই শাশুড়ি ওই ইসের কারণে। আর আমি ওরে বলছিলাম, তো একদিন ও আমার বলছিল যে চলো কলেজে নিয়ে যাই, ভর্তি করবো। তো আমার শাশুড়ি বলতেছিল যে এত লেখাপড়া করে কি হবে, সেই চুলার ছাই ফেলতে হবে আর ওই গরুর গোবরই ফেলাবো, কলেজ করে কি হবে, কলেজ করতে হবে না, পড়ালেখা করাইতে হবে না। তো এইভাবে এই করার পরে আমার খেতে টেতে পারি না, অন্যরকম অবস্থা হয়ে গেল। তো এর মধ্যে ডাক্তার কাছে নিয়ে গেল, বললো যে কিন্তু প্রেগনেন্ট, বললো যে প্রেগনেন্ট। হ্যাঁ, বলে যে প্রেগনেন্ট। এটা তো খুবই খারাপ হলো, যেহেতু ওর এরকম একটা রিস্ক গেল, ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, তারপর আবার এটা হয়েছে, এটা খুবই খারাপ অবস্থা, ওর তো রেস্টে থাকতে হবে। আর তোমাদের বাড়ি ওই ডাক্তারটা আবার জানতো যে ওদের বাড়িতে এরকম অনেক কাজ করতে হয়, অনেক হয়। তো ওই ডাক্তারটা বলছিল ওকে যতটা পারো ওকে রেস্টে ওর বাবার বাড়িতে পাঠাই দাও। পরে আমি চলে আসলাম ঢাকাতে। চলে আসার পরে আম্মু সবাই কেয়ার করতেছে, আমাকে আর ওখানে যাইতে দিচ্ছে না। আমার বেবিটা তখন মাত্র 1.5 মাস হয় প্রেগনেন্ট আমার। ওই টাইমে নিয়ে এসে পড়লো, আনার পরে এখানে দেখাশোনা হচ্ছে, দেখাশোনা করার মাঝখানে ওরা আর কখনো আমার খোঁজ খবর নেয় না। আমি যে প্রেগনেন্ট, আমার কি সমস্যা বা কোনো কিছু, এটা খোঁজ খবর কখনো নেয় না। ওর যখন মন চায় ও চলে আসে, চলে এসে আমাকে দেখে যায়, দেখে চলে যায়। দেখে যাওয়ার পরে তো আমার যখন 7 মাস প্রেগনেন্ট, তখন ওর ভাই ভাবি, তারপরে ওর যেই বোন জামাই, ওরা সবাই আসলো। আসার পরে মানে আম্মু আবার ফোন দিছিল, বলছিল যে প্রথম তো বেবি, তো ওই যে 7 মাসে নাকি ফল টল করতে হয়, ওটা শ্বশুর বাড়ি থেকে নাকি খাওয়াইতে হয়, এটা নাকি নিয়ম আছে। তো এটা বলছিল। বলার পর ওরা আসছিল, আসার সময় একটা কাপড় নিয়ে আসছিল। পরে বলতেছে এই কাপড়টা তো বুয়ারাও পরে না, এমন একটা কাপড় নিয়ে আসছে, মানে 200-250 টাকা দাম হবে এরকম একটা কাপড় নিয়ে আসছে। আমি একটু বলি, আপনাদের ফ্যামিলি এত এরকম কেন, ওদের সামনে কেন এইভাবে রিপ্রেজেন্ট করছে নিজেকে? চুরে কেন ফেলবে? যদি 5 টাকার জিনিসও আপনার হাজবেন্ড এনে দেয়, ধরেন ওই ফ্যামিলির কোটি টাকার সামর্থ্য আছে, 2 টাকার জিনিসও যদি আপনাকে এনে দেয়, সেটার মধ্যে যে সম্মান থাকবে না, সেটার মধ্যে যে ভালোবাসা থাকবে না, এই জিনিসটা কেন দেখছেন? ছুড়ে কেন ফেলে দিবে? যদি তার কাজের বুয়াকে একই কাপড়ই দেয়, সেটা নিয়ে এক ধরনের কথা হতে পারে, কিন্তু তারা আপনাকে ডিসঅনার করছে, আপনারাও তাদেরকে ডিসঅনার করছেন। এই টানাপোড়েনে কি হবে? টানাপোড়েনে সাফার তো আপনি হবেন কিংবা আপনার হাজবেন্ড হবে। হ্যাঁ, না ওইটা কেন বলছিল, ওইটা কেন হয়েছিল, মানে আমার বিয়ে যে হয়ে গেছিল তখন প্রায় 1 বছর উপরে হয়ে যাচ্ছে, আমার প্রেগনেন্ট তখন। আমি ছুড়ে ফেলে দিলে কি আপনার হাজবেন্ড ঠিক হবে? কিংবা তার জামাই, তার কি ফ্যামিলি ইনফ্যাক্ট কেউই বুঝতে পারে না। এই অ্যাডাল্ট যারা, তারাই বেশি ভুল করে। হাজবেন্ড এবং ওয়াইফের সম্পর্ক, ছেলে মেয়ের সম্পর্কের ক্ষেত্রে যতটা না ছেলে মেয়ে ভুল করে, তার চেয়ে বেশি ভুল করে বাবা মা। হ্যাঁ, কারণ আপনাকে বিয়ে দিয়েই তো ভুল করেছে আপনার বাবা। এত বেশি স্ট্রিক্ট, তাহলে বিয়ে দিল কেন? যাই হোক, এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজবো শেষের দিকে গিয়ে। বলুন। তারপর পরে ওনারা চলে গেল, চলে যাওয়ার পর আর কোনো খোঁজ খবর নাই। খোঁজ খবর না হওয়ার পরে ও আসলো, আমার গলার যে চেনটা ছিল, তারপর ফোন টোন ছিল, এগুলা নিয়ে আমার মানে সময়টা ডেটটা কাছে আসছে, ওই টাইমে ও আসছে। আসার পরে ও বলতেছে যে আমি একটু ঘুরে আসি। ঘুরে আসার পরে সারাদিন আর ওর কোনো খোঁজ নাই, ও কই গেছে, ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না, ফোনটাও বন্ধ দেখাচ্ছে। তো এর মধ্যে হুট করেই একজন লোক এসে বলতেছে আপনাদের মেয়ের জামাই এই যে দেখেন এখানে কেমন হয়ে যেন আসছে। তো সবাই দৌড়াদৌড়ি করে গেল, আমার ভাই